আমাদের আজকে হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস নাম্বার 8। চলো, তো আজকে আমরা গত দিনের হোমওয়ার্কগুলোকে একটু দেখব, বাকিটা আমি লিখিয়ে দেব। তারপর চলো, তোমার প্রশ্ন কি ছিল আরেকবার করো। আমার প্রশ্নটা হচ্ছে মানে আমরা যেরকম এবিলিটির ক্ষেত্রে ক্যান ইউজ করি সেক্ষেত্রে সেরকমই মানে কুড কখন ইউজ করবো বা মাইট কখন ইউজ করবো, কোন কোন সেন্সে কোন কোন জায়গায় ইউজ করতে হয়, মানে আচ্ছা, ওইটা একটু আমার বুঝতে অসুবিধা হচ্ছে। বেশ, ভেরি গুড। এই রিলেটেড আর কারো কোনো প্রশ্ন? স্যার আমার একটা বিষয় জানার ছিল। বলো। স্যার বলছিলাম তাহলে পরীক্ষা যখন ট্রান্সলেশন করব আগে কি পুরো প্যাসেজটা তাহলে পড়ে নিতে লাগবে, তারপর হ্যাঁ, সেই অবশ্যই অনুযায়ী পাস্ট টেন্সে করবো নাকি প্রেজেন্ট টেন্সে, নাকি লাইন অবশ্যই বাই লাইন পড়ে অবশ্যই যাবো প্রথম শুরু থেকে? অবশ্যই ট্রান্সলেশনটা আর আগে, পুরোটা প্যাসেজটাকে পড়ে নেবে। হ্যাঁ, প্যাসেজটা কি দিয়েছে সেটা আগে দেখতে হবে, বুঝতে তারপর পারলে? ট্রান্সলেশন স্টার্ট করবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই ক্যান এই সমস্ত নিয়ে কারো কোনো যদি প্রশ্ন থাকে? ওর যেটা বললো সেটা একটু ক্লিয়ার করে দিলে তো পরিষ্কার হয়ে যাবে স্যার। হ্যাঁ আছে, মাঝে মধ্যে হয় তো, কিন্তু আচ্ছা, রানিং নিয়েছে দেখো, আমাদের যে মোডাল অক্সিলিয়ারি রয়েছে, মোডাল অক্সিলিয়ারির মধ্যে শ্যাল, উইল, আর হচ্ছে ক্যান, আর হচ্ছে মে। ওকে, শ্যাল, উইল, ক্যান, মে এদেরকে নিয়ে ডিটেলসে আমি আলোচনা করেছিলাম। আচ্ছা, আমি যদি এই এই ভয়েসে কথা বলি, সবাই শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, পাচ্ছি। ওকে, ওকে। তো ভালো করে শোনো, শ্যাল, উইল, ক্যান, মে কোথায় শ্যাল বসাতে হয়, কোথায় উইল, ক্যান, মে এগুলো ইউজ করতে হয়, এটা নিয়ে যে আলোচনা করেছি সবাই আশা করছি ক্লাসগুলো দেখেছো, ঠিক না? তো হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি তোমাদের বলেছিলাম যে সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্ব, হ্যাঁ, সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্ব কটা ফর্মে অ্যাভেলেবেল আছে বলো দেখি? এদেরকে কটা ফর্মে অ্যাভেলেবেল আছে বলেছিলাম? অনলি 2 ফর্মস অ্যাভেলেবেল, তাই না? দুটো, ডামি আর মোডাল। হ্যাঁ, নো নো, আমি বলেছিলাম না যে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ বি ভার্ব আর হ্যাভ ভার্ব, ওদেরকে তুমি সবকটা ভার্বের ফর্মেই দেখতে পাবে, তাই না? আর সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্বকে অনলি 2 ফর্মস লেখা ছিল না, যে অর্থাৎ এটাকে তুমি শুধু প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্মেই দেখতে পাবে, মনে পড়ে? সেকেন্ডারি অক্সিলিয়ারি ভার্ব যার মধ্যে কে কে আসে বলো? যার মধ্যে আসে হচ্ছে মোডালস, আর আসে এর সাথে ডামি। হ্যাঁ, বুঝতে পারছো? মোডালস আর ডামি। তো এদের দুটো ফর্ম অ্যাভেলেবেল আছে, প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম। তো এই যে মোডালস শ্যাল, উইল, ক্যান, মে এরা সবকটাই হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, বুঝে গেল? অর্থাৎ প্রেজেন্টের অ্যাবিলিটি, প্রেজেন্টের পসিবিলিটি, প্রেজেন্টের মরালিটি, হ্যাঁ, বা প্রেজেন্টের জেনারেল, এইগুলো বোঝালে আমরা শ্যাল, উইল, ক্যান, মে এই জিনিসগুলোকে ব্যবহার করি। আর যদি এদেরকে আমাদের পাস্টে ইউজ করতে হয়, অর্থাৎ পাস্টের অ্যাবিলিটি, আচ্ছা বলো দেখি, পাস্টের অ্যাবিলিটি বলতে আমরা কি বুঝি? পাস্টের অ্যাবিলিটি বলতে আমরা কি বুঝি? স্যার কোনো কিছু পারতাম এমন কিছু। ভেরি গুড, ভেরি গুড, কোনো কিছু আমি পারতাম অতীতে। হ্যাঁ, তাহলে দেখো আমি বললাম কি, যে আই ক্যান সুইম, মনে করো আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই ক্যান সুইম, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে প্রেজেন্টের অ্যাবিলিটি, তাই না? যে আই অ্যাম এবল টু সুইম নাও, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ভেরি গুড। Yes, sir. আর যখন আমি বলছি যে আই কুড সুইম, I could swim. Okay, when I could swim when I was a child. When I was a child হলো। এই সেন্টেন্সের মানে কি? I could swim when I was a child. যখন আমি ছোট ছিলাম তখন আমি সুইম করতে পারতাম। ভেরি গুড। যখন আমি ছোট ছিলাম তখন আমি এটা করতে পারতাম। তো এইটা গেল হচ্ছে টেন্সের ব্যাপারে। তাহলে বুঝতেই পারছি যে কুড, তারপরে উড, হ্যাঁ, মাইট, আর হচ্ছে শুড, এগুলোকে আমরা এদের পাস্ট হিসাবে মানে দেখতে পারি, ঠিক আছে? এদের পাস্ট হিসাবে দেখতে পারি।
তো সেই পাস্টের সেন্সটা এই কুডটা যেখানে পাস্ট হলো কি করে বুঝলে ভাই? কারণ তার সাথে একটা পাস্টের অ্যাকশন লাগানো আছে, না? মানে পাস্টের একটা সিচুয়েশন দেওয়া আছে, তাই তো? একটা পাস্ট সিচুয়েশন দেওয়া আছে বলে আমরা এটা বুঝলাম যে এটা পাস্ট টেন্সে আছে, তাই না? কিন্তু এদের আরো ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ হতে পারে। কেমন ডিফারেন্স হতে পারে? দেখো, এই এদেরকে অর্থাৎ কুডকে বলো বা উডকে বলো, হ্যাঁ, এই বা মাইটকে বলো, এদেরকে আমরা পোলাইট সেন্সে ইউজ করতে পারি। ঠিক আছে? মানে পোলাইটনেস পোলাইটনেস প্রোভাইড করে এরা, হ্যাঁ? যেমন পোলাইটনেস প্রোভাইড করে বলতে কি? যেমন আমি প্রশ্ন করছি যে ক্যান আই হ্যাভ আ টি? এই যে ক্যান আই হ্যাভ আ টি, এই কথাটা ভালো করে খেয়াল করো। ক্যান আই হ্যাভ আ টি? আ টি মিন্স আমি বোঝাতে চাইছি এক কাপ চা। আরেকটা শোনো, কুড আই হ্যাভ আ টি? এই দুটো সেন্টেন্সের মধ্যে একটু তফাৎ আছে। এই প্রথম কথাটা যদি কেউ বলে ক্যান আই হ্যাভ আ টি, এটা হচ্ছে একটু অসভ্যতামি কথা। আর দ্বিতীয়টা পোলাইট, ভদ্রতা। কুড আই হ্যাভ আ টি? বুঝতে পারছো আমি কি বলেছি? যখন হ্যাঁ স্যার। এদেরকে আমরা টেন্সের দিক হ্যাঁ থেকে স্যার। ভাবছি তখন ক্যান প্রেজেন্ট টেন্স, কুড হচ্ছে পাস্ট টেন্স। বাকি এদেরকে আমরা প্রেজেন্ট টেন্সেও ব্যবহার করতে পারি, এই কুডকে উডকে। হ্যাঁ, যেমন তোমরা জিজ্ঞেস করো না, উড আই হ্যাভ ইউর পারমিশন? তার মানে আমি কি আপনার পারমিশন পেতে পারি? বুঝতে পারছো? তাহলে উড তো পাস্ট টেন্স, তা হ্যাঁ স্যার। সত্ত্বেও তুমি ব্যবহার করছো। কারণ এই এই শব্দগুলোর মধ্যে টেন্ডারনেস আছে, অর্থাৎ পোলাইটনেস আছে। বুঝতে পারলে? স্যার আর একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে কোডটা ইউজ করা হয় না? হ্যাঁ, অবশ্যই, একদমই ঠিক বলেছো। হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রেও কিন্তু কুড, উড এই সমস্ত কিন্তু ব্যবহার করা যেতে পারে 100%। কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সটা ডিফারেন্ট ইস্যুস, ওখানে অন্য ব্যাপার আছে। ঠিক আছে? কন্ডিশনাল বা ইমাজিনারি কোনো সিচুয়েশনের ক্ষেত্রে আমরা অবশ্যই ইউজ করতে পারি। ঠিক আছে? ঠিক আছে স্যার। দেখো, স্যার একটা দেখো জিনিস আমি যে বলি, এক মিনিট শোনো। এই যে আমরা হাইপোথেটিক্যাল বলছি বা কন্ডিশনাল বা ইমাজিনারি বলছি, যেমন আমি একটা বাক্য বলছি যে একটা সেন্টেন্স লিখছি যে আহ, আমি বললাম কি যে ইফ ইফ আই হ্যাড ইফ আই হ্যাড মোর টাইম if I had more time, comma, I I could travel more. হ্যাঁ, এর মানে কি? if I had more time then I could travel more. অর্থাৎ আমার হাতে যদি বেশি সময় থাকতো, মানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিলাম, হ্যাঁ, যে ধরে নেওয়া, একটা সিচুয়েশনকে ধরে নেওয়া যে আমার হাতে যদি বেশি সময় থাকতো তাহলে আমি বেশি ঘুরতাম। ঠিক আছে? এই সেন্স। তবে কি এই সেন্সটা আমি বললাম না কেন? কারণ দেখো এটা পাস্টের সেন্সেই চলে যাচ্ছে, কারণ এখানে একটা পাস্ট সিচুয়েশন দেওয়া আছে। বোঝা গেল? মেইনলি এটা মাথায় রাখবে। মেইনলি, এই কারো মাইক অন রয়েছে প্লিজ? হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে। তাহলে আমি যদি এবার বলি যে দেখো, ক্যান হচ্ছে ইনফর্মাল একটা ইউজ, কুড হচ্ছে একটা পোলাইট ইউজ। ক্যানকে আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি, কুডকে আমরা পাস্ট টেন্সে ইউজ করি বা আনরিয়াল সিচুয়েশনের ক্ষেত্রে ইউজ করি। ক্যানকে আমরা পসিবিলিটির দিক থেকে রিয়াল ইস্যুতে ব্যবহার করি, আর কুডকে আনসার্টেন ইস্যুতে ব্যবহার করি। বিষয়গুলো কেমন? ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পলস দিয়ে বোঝার চেষ্টা করতে পারি। এক মিনিট দাঁড়াও। দেখো, আমরা এক পাশে তো রাখি ক্যানকে, আর এক পাশে রাখি কুডকে। ঠিক আছে? সো ক্যানকে আমরা বললাম প্রথম কথা যে এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি, আর এটাকে আমরা পাস্ট টেন্সে ইউজ করি। হ্যাঁ, আর যখন এই কুড পাস্ট টেন্সে চলে যায় তখন সেটা না আনরিয়াল সিচুয়েশনটাকে শো করে। আরেকবার বলছি, কুড যখন পাস্ট টেন্সে ইউজ করি আমরা, তখন সেটা আনরিয়াল সিচুয়েশনকে শো করে। নট অল দ্য টাইম, বাট মোস্ট অফ দ্য টাইম। ঠিক আছে? আবার যদি কেউ কোনো এটা অ্যাবিলিটির ক্ষেত্রে বললাম,
যদি আমরা পারমিশন চাই, ঠিক আছে, পারমিশন, তো পারমিশনের ক্ষেত্রে এটা ইনফর্মাল হয়। হ্যাঁ, ইনফর্মাল মানে ক্যান আই হ্যাভ আ পেন। হ্যাঁ, এই ক্যান আই হ্যাভ আ পেন এটা একটা ইনফর্মাল কথা, একটা ভালো কথা এটা না। ভালো কথা কখন হবে? যখন আমি বলবো যে কুড আই হ্যাভ আ পেন। ওকে, সো এটার মধ্যে একটা পোলাইটনেস আছে, আমি যেটা আগে বললাম সেটা একটা পোলাইট ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার যদি আমি এটাকে পসিবিলিটির দিকে নিয়ে যাই, পসিবিলিটি, ঠিক আছে, তো পসিবিলিটির দিকে নিয়ে গেলে আমরা এটাকে রিয়েল সিচুয়েশনে ফেলতে পারি আর এটাকে আনসার্টেন সিচুয়েশনে ফেলতে পারি। আনসার্টেন মানে অনিশ্চিত সিচুয়েশনে ফেলতে পারি। কেন এই যে কুডের ইউজটা পাস্টে যাচ্ছে, আনরিয়েলে যাচ্ছে, আনসার্টেনে যাচ্ছে, কেন আমি একটু বাদে বোঝানোর চেষ্টা করছি। ওকে, আবার এই পারমিশনের মতন যদি আমরা রিকোয়েস্ট করি, তো রিকোয়েস্টের ক্ষেত্রেও যখন আমরা ক্যান ইউজ করছি তখন আমাদের ডাইরেক্ট ইউজ হচ্ছে। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে যখন প্রশ্ন করি যে ক্যান ইউ সি দ্য স্ক্রিন, সো ইট ইজ মাই ডাইরেকশন, নট মাই পোলাইটনেস। ওকে, যখন আমি জিজ্ঞেস করছি না যে ক্যান ইউ সি দ্য স্ক্রিন, এটার মানে একদম ডাইরেক্ট জিজ্ঞেস করছি। আর এই কথাটা তোমরা যদি আমার ছাত্রছাত্রী না হয়ে তোমরা যদি আমার টিচার হতে, মনে করো আমি কোনো একটা জায়গায় ভাইভা দিচ্ছি যেখানে আমাকে স্ক্রিন প্রেজেন্ট করতে হবে যাতে করে আমার যারা ভাইভা নিচ্ছেন তারা দেখতে পান, তো তাদেরকে আমি বলতে পারতাম ক্যান ইউ সি দ্য স্ক্রিন, এটা বলতে পারতাম আমি? একবার বলো তো। তখন না স্যার, না স্যার। হ্যাঁ, কুড়ি তখন আমরা কি বলতাম? তখন আমাকে বলতে হতো যে কুড ইউ সি দ্য স্ক্রিন, অর্থাৎ এই পোলাইট শব্দটাকে মানে পোলাইটনেস ব্যাপারটাকে আনতে হতো। আশা করছি বোঝাতে পেরেছি। আর সবথেকে বড় কথা যে কন্ডিশনাল সেন্টেন্সের জন্য আমরা ক্যানের ইউজ করি না বললেই চলে, কিন্তু কুডকে আমরা হাইপোথেটিক্যালি ইউজ করতে পারি। যেমনটা আমরা ওই যে একটা এক্সাম্পল দেখলাম যে যদি আমার কাছে অনেকগুলো টাকা, যদি আমার কাছে অনেক টাকা থাকতো আমি তোমাকে কিছু দিতাম, সেই সেন্সে। বুঝতে পারছো কি বলেছি? তাহলে এই কয়টা মোটামুটি এদের মধ্যে ডিফারেন্স আছে ক্যান অ্যান্ড কুডের মধ্যে। ওকে, আচ্ছা চলো, তাহলে আমি একটু নোট করে রাখি, নেক্সট ক্লাসে আমরা এই পুরো মডেলসগুলোকে একবার খুব সাজানো গোছানো ভাবে পড়বো। ওকে, কেউ একজন আমাকে হ্যাঁ একটু স্যার, মনে করিয়ে দিও। হ্যাঁ, হ্যাঁ স্যার, মনে ক্লাসের, করিয়ে দেবো। হ্যাঁ ক্লাসের শুরুতে দাদা আমাকে একটু মনে করিয়ে দেবে যে মডেলসগুলো পড়তে হবে। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো, বলো কে কি বলছো বলো। দাদা আমার একটু শরীর খারাপ, ওই জন্য এবারে মকটা দিতে পারি না, মানে আমার সাইটিকা নার্ভের প্রবলেম আছে, তো নার্ভের পেনের জন্য বিছানায় আছে 1 সপ্তাহ থেকে। আচ্ছা, ঠিক আছে, তুমি আগে হ্যাঁ, সুস্থ হয়ে নাও ভাই। হ্যাঁ, অনেক সময় আছে, পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। আর ওকে, দাদা একটা প্রবলেম হচ্ছিল যেটা আমি বলতে চাই, এই ভোকাবুলারিটা যদি মানে দিতেন, যে যদি কোনো পিডিএফ যেখানে বাংলাতে থাকবে আচ্ছা মানে ওকে, সমেত, তাহলে খুব ভোকাবুলারি, উপকার হতো। মানে ভোকাবুলারি অনেক প্রবলেম হচ্ছে, বুঝতেই পারছি না যে এইরকম ভোকাবুলারিটা ইউজ করব, বা অনেক ট্রান্সলেশনেও অনেক রয়েছে ওকে, যেটা হয়তো ওকে, মানেই শোনো বুঝতে পারছি না। শোনো শোনো শোনো, হ্যাভ ইউ স্টার্টেড রিডিং মালগুড়ি ডেজ? তুমি মালগুড়ি ডেজ আমি পড়া শুরু করেছো? আমি ওই ক্লাস 6 থেকে যে বইগুলো টেক্সট বুক হয় না ইংলিশের, হ্যাঁ আমাদের হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, আমি হ্যাঁ, সেইগুলো পড়তে শুরু করেছি। আচ্ছা সেইগুলো থেকে যেমন আচ্ছা, সিক্সটা শেষ হয়েছে, 7টা আমি শুরু করেছি। কিন্তু ওইখান থেকে মানে হ্যাঁ, এখন যে বইগুলো বেরিয়েছে ওই বইগুলো, এখন যে বইগুলো বেরিয়েছে ওই বইগুলো পড়লে কিন্তু তুমি আলটিমেটলি কিছু শিখতে পারবে না, বুঝেছো? আগের গুলো পড়তে হবে। হ্যাঁ, আরে আগের বইগুলো তোমাকে স্যার, পড়তে হবে এখন, স্যার বুঝেছো? হ্যাঁ বলো। বলছি এনইসিআরটির ওই যে 9-10 এর যে বইগুলো আছে, হ্যাপি প্রিন্স, ওইসব যে গল্পের বইগুলো আছে, ওইগুলো স্যার পড়লে হবে? হ্যাঁ হ্যাঁ, এখন যদি তুমি এনসিইআরটি গুলো পড়লে হবে, কিন্তু দেখো এখন যে বইগুলো বেরিয়েছে না, ওগুলো ওগুলো এই বইগুলোতে অতটা ভালো হবে না, কিন্তু আগের বইগুলো যদি ব্যবহার করতে পারো বা পাও তাহলে ভালো হবে। আর এর মাঝে আমি একটা কথা বলি, সবার জন্যই বলছি, আপনার কথাটাকে টেনেই, এই মালগুড়ি রেস যে আছে না, ওটা পড়ে ইমপ্রুভমেন্ট করা যায়। মানে আপনি হয়তো যদি মানে অত সম্ভব না, জাস্ট কথার কথা বলছি, আমার ফার্স্ট মক টেস্ট আর সেকেন্ড মক টেস্ট যে খাতা, আমি বলছি না খুব ভালো মক টেস্ট দিয়েছি,
কিন্তু ওই যে ভয় বা মানে ওই যে লেখারে সময়ের মধ্যে শেষ করা, তারপর নতুন নতুন শব্দ আসা, শব্দ মানে সেন্টেন্সে, এগুলো কিন্তু হেল্প হচ্ছে ওই বইটা পড়ে। আমি মানে কিভাবে তোমাদেরকে করবো না করবো সেন্স আসছে, ঠিক হেল্প হয়েছে স্যার। আমি তোমাদেরকে কিন্তু এটুকুন বলছি যে আমি যেটা বলছি সেটা যদি তোমরা শোনো উপকার হবে, হতে বাধ্য। হ্যাঁ, তোমরা না অবশ্যই অবশ্যই মালগুড়ি ডেজটাকে একবার পড়ো, ঠিক আছে? এখন গ্রুপে স্যার দেওয়াও এখানে আছে স্যার আরেকটা বইটা, প্রশ্ন, পিডিএফ কেউ একজন যে এই দিয়েছে। বইটা যেমন আমরা পড়ছি তখন মানে অনেকই শব্দ আসছে যেগুলো হয়তো চিনি না, তো মানে সঙ্গে সঙ্গেই সেগুলোর মানে দেখবো নাকি শুধু না রিডিং না, করে নেব? সঙ্গে সঙ্গে দেখবে, পড়তে পড়তে যখনই মানে আটকাচ্ছে তখন সঙ্গে সঙ্গে দেখবে। আচ্ছা, তোমাদেরকে আমি বলি, তোমরা হয়তো ভাববে যে দাদা আমাদের সময় নষ্ট করার বুদ্ধি শেখাচ্ছে, কিন্তু না। মালগুড়ি ডেজ তোমরা যখন বইটা পড়ছো না, মন দিয়ে শোনো, মালগুড়ি ডেজ বইটা যখন তোমরা পড়ছো, মালগুড়ি ডেজের মধ্যে দেখবা এক একটা করে গল্প আছে, তাই না? এবার হ্যাঁ স্যার। যে হ্যাঁ স্যার। গল্পটাই তুমি পড়ছো সেই গল্পটাই তুমি একবার যদি ইউটিউবে সার্চ করো, দেখবে ইউটিউবে ওদের ভিডিওস করা আছে, নাটক করে করা আছে। যদি ওই নাটকটা একবার ইউটিউবে দেখে নাও, ওই ধরো 30 মিনিট 40 মিনিটের মতন করে নাটকের মতন করা আছে। বুঝতে পারছো কি বলেছি? হ্যাঁ স্যার, ওই পাঠটা আর কি। হ্যাঁ, তোমরা একবার যদি পারো ওইটাকে একবার নাটকটাকে ইউটিউবে দেখে নেবে, দেখে নিয়ে তারপর হিন্দিতে আছে নাটকগুলো, হিন্দি ভাষায়, ওইগুলো একবার দেখে নিয়ে তোমরা যদি ওই গল্পটাই বইতে পড়ো, তাহলে তুমি দেখবে যে তোমার আর ডিকশনারি ব্যবহার করা লাগছে না। এতটাই ইন্টারেস্টিং ফিল করবে তোমরা। সব থেকে বড় কথা হচ্ছে, দেখো, অনেকে আমাকে বলছো যে দাদা প্রেসিসটা লিখতে অসুবিধা হচ্ছে। তো দেখো, প্রেসিস লেখার অর্থ হচ্ছে আমি যদি তোমাদের বাংলায় ভাব সম্প্রসারণ করতে দিই, সরি, ভাবার্থ লিখন করতে দিই, তোমরা সেটা করতে পারবে কিনা পারবে না, পারছো কিনা পারছো না, কিছু না কিছু তো হ্যাঁ স্যার, হয়ে পারছো। যাবে। তাহলে ইংরেজিটা কেন হ্যাঁ স্যার, হচ্ছে হ্যাঁ। না? ইংরেজিটা এই কারণেই হচ্ছে না যে আমাদের পড়ার অভ্যাস নেই, আমরা পড়ে মানে উদ্ধার করতে পারছি না, বা একবার পড়ে সেটাকে বুঝতে পারছি না, দুবার পড়ে বুঝতে পারছি না, 3-4 বার পড়লে হয়তো একটু সেন্স আসছে। এটার অর্থ কি? এটার অর্থই হচ্ছে যে আমাদের রিডিং হ্যাবিটটা নেই। আর সেই রিডিং হ্যাবিটটা বাড়াতে পারে একটা বই আমি তোমাদের সাজেস্ট করেছি, দ্যাট ইজ মালগুড়ি ডেজ। আর এই মালগুড়ি ডেজটার গল্পগুলো যখন তুমি ইউটিউবে দেখে নিচ্ছ আর তারপর যখন বইটা পড়তে আসছো, তখন তোমাদের দেখবা খুব বুঝতেও সুবিধা হচ্ছে, ইন্টারেস্টও ফিল হচ্ছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার, হ্যাঁ। মালগুড়ি ডেজের প্রত্যেকটা গল্প, আচ্ছা, আমি এটা খুব দেখতাম ছোটবেলায়। আমি তোমাদেরকে ওইটা না ইয়েতে দেবো, ওই যে ন্যাশনাল টেলিভিশনে এইটা চলতো, এই মালগুড়ি ডেজের গল্পগুলো, আমি যখন ছোট ছিলাম। তো ওটা এখন ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আমি তোমাদেরকে না দিয়ে হ্যাঁ দেবো, স্যার। প্লে লিস্টটা ইউটিউবে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নেবে। আর ইংরেজি বইটা ঠিক পড়বে, আছে। পড়াটা অভ্যাস করো, আর একটুখানি ভরসা রাখো, হ্যাঁ, কেউ চাপ নিও না কোনো। স্যার একটা এর ঠিক মধ্যে আছে। একটা জিনিস বলি, আমার ক্ষেত্রে আমি যেটা প্রবলেম ফেস করলাম, হ্যাঁ ধরুন এই যে রিপোর্টে 2-3টে অপশন থাকে, যে যে কোনো একটা করো, হ্যাঁ 2টো বা 3টে থাকে, এর মধ্যে না কোনটা করব, মানে একটা আমার যদি জানা না থাকে তো এটা কিভাবে সিলেকশন করব, এটা দেখো, নিয়ে একটু যদি বলেন। সবসময় সবসময় কনভেনশনাল রিপোর্টগুলোকে ট্রাই করবে, ঠিক আছে? কনভেনশনালটাকে ট্রাই করবে। এখন কথা হলো, দাদা কেন কনভেনশনাল ট্রাই করবে? যদি কোনো কারেন্ট ইস্যুজের ওপরে রিপোর্ট দেওয়া থাকে, তাহলে ধরে নাও যে 80% ছেলে মেয়েরা কারেন্ট ইস্যুজের ওইগুলোই লিখবে, ঠিক? এবার ব্যাপারটা হলো যে এমন একটা কারেন্ট ইস্যুস দিয়েছে যে জিনিসটা তুমি জানতে যে পরীক্ষায় আসবার মতো। যেমন ধরো এই যে যে দিল্লিতে যে একটা ঘটনা ঘটলো, এই বিষয়টি একটা কারেন্ট ইস্যু যেটা অনেকদিন ধরে চলবে আমাদের দেশে। হ্যাঁ, হতে পারে না যে টেররিজম থেকে জনগণের সুরক্ষার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নিয়েছে সরকার বা নিতে পারে, যে কোনো এই এই বিষয়ের উপরে যে কোনো আঙ্গিক থেকে এক্সামিনার কোয়েশ্চেন করতে পারে। আবার উইমেন সেফটি থেকে, মহিলাদের নিরাপত্তা, সেটা কার্যক্ষেত্র মানে কর্মক্ষেত্রে হোক বা সোসাইটিতে হোক বা রাস্তাঘাটে হোক, এগুলো নিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে কারেন্ট ইস্যুজের ওপরে যখন আমাদের রিপোর্ট লিখতে হয়, তখন আমাদের ডেটাবেসগুলোকে ঠিকঠাক রাখতে হয়। মানে যে কোনো ধরনের ডেটা তুমি দিচ্ছ বা স্ট্যাটিস্টিক্স তুমি যা দিচ্ছ সেটা কিন্তু অ্যাকুরেট দিতে হবে, বুঝেছো? এই জন্য কারেন্ট ইস্যুসগুলোকে যদি একটু অ্যাভয়েড করে যাও, কনভেনশনাল টাইপটাকে যদি চয়েস করো, এটা বেটার চয়েস হবে বলে আমার মনে হয়। ওকে?
থ্যাংক ইউ স্যার, ওকে স্যার। এই জন্য দেখবা তোমাদের যখনই আমি মক টেস্টে দিচ্ছি কোয়েশ্চেন, দেখবা আমি যেমন কারেন্ট ইস্যুসও রাখছি তেমনি কনভেনশনাল ইস্যুসও থাকছে, এবং তোমাদের পরীক্ষার হলে এরকমই পাবে। হ্যাঁ, যেমন গতবারের পরীক্ষাতে যেমন কি করোনা ইস্যুস দিয়ে কিছু একটা এসেছিল, তার সাথে সাথে আবার দেখবে যে মল শপিং মলে আগুন ব্যাপারটাও এসেছিল। হ্যাঁ, আবার এই নৌকা অপহরণের ব্যাপারটাও ছিল মনে হয়। ঠিক আছে, এই জন্য কনভেনশনাল চুজ করাটাই বেটার, যদি দেখো যে আমার কিছু কমন আসেনি তো। আর বাকি তুমি যেটা পড়েছো সেটা যদি চলে আসে, আমরা তো এত এক্সাম্পল করব এখানে, তো এর বাইরে আশা করি কোথাও হবে না। ঠিক আছে, স্যার বলছি যে ওকে। মানে কারেন্ট ইস্যুস মানে সেটা পরীক্ষার কতদিন আগে অবধি আমাকে মানে ইয়ে করতে হবে, দেখো মানে দেখতে হবে? কারেন্ট ইস্যুস এমন এমন কারেন্ট ইস্যুস আছে যেটা পুরনো হয় না। কলকাতার অভয়া মামলাটা, সেটা 1 বছরের বেশি সময় হয়ে গেল না, অথচ সেটা কিন্তু এখনো প্রাসঙ্গিক। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাই। তো কারেন্ট ইস্যুস গুলো এমন এমন থাকে যেটা অল টাইম প্রাসঙ্গিক, যে কোনো ট্রেন না, অ্যাক্সিডেন্ট দিয়ে দিতে পারে। হ্যাঁ, না স্যার আমি বলছি যে এখন যে এই দিল্লির যে কেসটা হলো, মানে এইটাও কি এর মধ্যে ক্লার্কশিপের মধ্যে এটা হতে পারে, আসতে পারে, নাকি আমি এটাকে স্কিপ করতে পারি? আহ, দেখো না। দিল্লি এই ঘটনাগুলো আমরা করতে পারি, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে টপিকস গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করতে পারে, হ্যাঁ, সেই পরীক্ষাগুলো কিন্তু আসবে না। বুঝতে পারছো কি বলেছি? মানে হ্যাঁ আমরা স্যার, বুঝেছি। এসআইআর, যেটা আগের দিনে এসআইআর এর যে রিপোর্টটা লিখেছি, সেটা এসআইআর এর পক্ষে লিখেছি, তাই না? তো এইটা হ্যাঁ কিন্তু স্যার। তোমার পরীক্ষাতে আসবে না ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে আসবে এসআইআর বিরুদ্ধ কিছু একটা টপিক আসবে, এসআইআরটা যাতে ভালো না সেই ব্যাপারে কিছু একটা আসবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। গভর্নমেন্টের এই ফোকাসটা কিন্তু থাকে, কারণ সে এসেছিল দাদা, মিসলেনিয়াসে ওই মিসলেনিয়াসে, পরিযায়ী শ্রমিক নিয়ে এসেছিল। হ্যাঁ একদমই। তোমার দেখবা যে যখনই কোনো রিক্রুটমেন্ট ড্রাইভ চলে না, তখন সরকার চায় তার মতন লোকগুলোকে নেওয়ার জন্য। ওকে, আচ্ছা। আমার না স্যার, মানে আমি বলতে চাইছি যে মানে মোটামুটি কতদিন আগে কোশ্চেন পেপারটা সেট হয়, যে আমি মানে সেই দিন অবধি আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি রেডি রাখবো। আচ্ছা, অ্যাকর্ডিং টু মাই নলেজ, ঠিক, এই কোয়েশ্চেন পেপার সেটের আমার নলেজটাকে আমি বলি। আমাদের যে যেমন পিএসসি রয়েছে না, তো পিএসসির একটা গ্রুপ আছে, যে গ্রুপটার কাজ হচ্ছে কোয়েশ্চেন সেট করা। বুঝতে পারলে? সেই গ্রুপটার কাজই আচ্ছা। কোয়েশ্চেন সেট করা, এবং সেখানে কারা থাকেন এটা শুনে নাও। সেখানে হাইলি কোয়ালিফাইড প্রফেসর, রিটায়ার্ড আইএএস আইপিএস অফিসার যারা থাকেন, বুঝেছ, তারা থাকেন। এবং তোমরা যত ধরনের যা কিছু দেখছো, মানে অভিজ্ঞ প্রফেসর যিনি ছিলেন, হ্যাঁ, বা বড় বড় জায়গা থেকে রিটায়ার হয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়োগ করা হয় কোয়েশ্চেন সেট করার জন্য। তাদের একটা প্যানেল থাকে, যে কোনো পরীক্ষার জন্য তাদের নিয়মিত প্যানেল ডিসকাশন চলে, এবং তারা না বিভিন্ন ধরনের কোয়েশ্চেন সাজেস্ট করে, করার পরে বেশ কতগুলো সেট তৈরি হয়। আর সেই সেটগুলোর মধ্যে থেকে লটারির মাধ্যমে একটা সেট বেছে নেওয়া হয়। বুঝতে পারছো কি বলেছি? মানে যাতে আচ্ছা, কোনো বুঝেছি। ধরনের করাপশন ক্রিয়েট না হয়, এটা হলো ব্যাপার। আজ পর্যন্ত তোমরা কোনোদিন কেউ জানো যে অমুক কোশ্চেন তৈরি করে? আমাদের তো বহু চেনাশোনা হয় ছেলে মেয়েদের পরীক্ষার হলে গিয়ে বা এদিক সেদিকে গিয়ে, এটা কখনোই তোমরা জানতে পারবে না, কারণ সেই সমস্ত লোকেদের ধারে পাশেও আমরা যাই না। বুঝেছো? এবং এগুলো সিক্রেটলি করা হয়। এবার যদিও পশ্চিমবঙ্গে এটা যেমন আমিও জানি কে কে কোয়েশ্চেন করে, সেটা আমি জানি, কিন্তু বুঝতে পারছো, তো পশ্চিমবঙ্গে সব না মানে জানা স্যার আমি যায়। বলতে চাইছি যে আমি যদি ধরুন দেখি যে 10 দিন বা 15 দিন আগে ওদের কোনো একটা ইভেন্ট ঘটলো, মানে সেটাকেও না কি আমাকে না ওইটার জন্য না রেডি রাখতে? না না, হ্যাঁ, ওটাই আমি বলছি। অন্তত তোমরা যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার কোশ্চেন পেপার অলরেডি কিন্তু পিএসসির যে গোপন বাক্স সেখানে তালাবন্ধ হয়ে গেছে। ওকে, ওকে বুঝতে স্যার। পারলে? স্যার একটা কোশ্চেন ছিল আমার স্যার। হ্যাঁ, বলো। স্যার ওই স্যার সেই রিপোর্ট রাইটিং সম্বন্ধে জিজ্ঞেস করেছিলাম না, হ্যাঁ এবারে আপনি বলেছিলেন স্যার যেখান থেকে ঘটনাটা ঘটবে ওখান থেকে দেওয়া ভালো। তো ধরুন মানে পরীক্ষাতে এলো, ধরুন অপারেশন সিঁদুরটা এলো, হ্যাঁ তো তখন আমি কি আপনার মানে কলকাতা দেবো মানে রিপোর্টটা, না আপনার নিউ দিল্লি দেবো? দেখো তুমি এখানে যদি যদি ওই রিপোর্টের মধ্যে ইনস্ট্রাকশনে যদি কোনো কিছু না লেখা থাকে,
জেনারেলি পরীক্ষার্থে লিখে দেওয়া থাকে কোশ্চেন পেপারে যে ডু নট ইউজ এ স্পেসিফিক নেম অর প্লেস, হ্যাঁ, ইউজ ইনস্টিড ওই ABCD এই সমস্ত লেখো, এরকম বলা থাকে। যদি এরকম কিছু বলা না থাকে তাহলে নিশ্চিত রূপে তোমাকে কোনো একটা জায়গা উল্লেখ করেই দেবে, বুঝতে পারছো? হিন্টসও তোমাকে প্রোভাইড করা হতে পারে, বুঝে গেল? আচ্ছা, কারেন্ট ইস্যুস মানে স্যার দিলে আমি বলতে চাইছিলাম যদি ধরুন কিছু না দিল, মানে এমনি জাস্ট লিখে দিল যে অপারেশন সিঁদুর নিয়ে একটা রিপোর্ট রাইটিং, তো দেন কি আমি মানে ধরুন যেহেতু কারেন্ট টপিক আমরা জানি, না ভাই, তো ওইভাবে এই প্রশ্ন হয় না, আচ্ছা ওইটা তোমাকে নির্দেশ দিয়েই দেওয়া হবে ভাই। আচ্ছা 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 হ্যাঁ, তা না হলে আমি মনে করো যে জানি কে খাতা দেখে, আমি কিছু এমন একটা জায়গার নাম লিখে দিলাম, সেটা আমি সেই এক্সামিনারকে বললাম যে আমি ওই জায়গার নাম লিখে দিয়েছি, আমার ওই খাতাটাকে একবার চেক করবেন, ভালো মার্ক দিয়ে দেবেন। এটা হয় না ভাই, পরীক্ষায় একদম আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সো এগুলো নিয়ে চিন্তা করো না। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আর আর স্যার কিছু ডেটটা লিখতে তাহলে, বললে ABCD ইউজ আর করবে, ডেটটা তাহলে XYZ স্যার ইউজ করবে। আর ডেটটা সেদিনকারই দেবো, মানে হ্যাঁ, একদম 28 একদম যেদিন হবে ডিসেম্বর। হ্যাঁ, যেদিন পরীক্ষার ডেট কনভেনশনাল রিপোর্ট লিখলে সেই ডেটটাকেই মেনশন করবে। ওকে, ঠিক আছে, মানে সব ক্ষেত্রে ইউজ করতে পারি স্যার যদি কিছু না ইনস্ট্রাকশন দেওয়া থাকে? হ্যাঁ অবশ্যই করতে পারো। হুম, ঠিক আছে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। চলো। দেখো অ্যাকচুয়ালি স্যার একটা কোশ্চেন আছে একটা। আমার একটা কোশ্চেন ছিল স্যার, বলো বলো। বলছি স্যার এই যে বাংলা থেকে যখন ইংরেজিতে ট্রান্সলেশন করছি, হ্যাঁ, অনেক সময় বড় বড় লম্বা লম্বা আর কি লাইন দেওয়া থাকে, আচ্ছা, তো এইগুলো ওই যে পার্টিসিপেল দিয়ে কিভাবে স্যার জোড়ায়, ওটার রুলস গুলো একটু বলে দেবেন বাহ, স্যার? সুন্দর। ওইটা আমাদের নেক্সট ক্লাসে হবে, হ্যাঁ, আচ্ছা আমাদের স্যার, নেক্সট ক্লাসে হবে, তাহলে স্যার আপনার ওই ট্রান্সলেশন তো করতে সুবিধা। সুবিধা হবে, ঠিক। ওইটা আমার নেক্সট স্যার ক্লাসে হবে, হ্যাঁ, ওটা আমি আজকেই স্যার আমার লিখেছি। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার ওই পেসি রাইটিং এ যদি ওই মানে এক্সামের সময়, তা আমি কি ওই পেজের উপরে কি আমি মার্ক করতে পারি যেটা এটা ইম্পর্টেন্ট মানে ওয়ার্ড বা কিছু পেসি রাইটিং এর সময়, না মার্ক কিছুই করাই যাবে না? হ্যাঁ, তুমি ওই আন্ডারলাইন করতে পারো, অবশ্যই করতে পারো কোশ্চেন পেপারে, প্রেসি রাইটিং এর ক্ষেত্রে। স্যার স্যার বলছিলাম হ্যাঁ বলো। স্যার বলছিলাম রিপোর্টের কিছু ফরম্যাট যদি মানে লিখে দিতেন, এত কম সময়তে এতগুলো রিপোর্ট মুখস্থ করা সম্ভব না, ওই জন্য বলছিলাম। হ্যাঁ, এবার রিপোর্টের ফরম্যাট বলতে কি বোঝাতে চাইছো? যেগুলো ফ্লাড ফ্লাড অ্যাক্সিডেন্ট এরকম টাইপ, হ্যাঁ দাদা, আমিও এটাই বলছিলাম। মানে কিছু কমন যেমন ওই রাইটিং স্যার, মানে যেটা হ্যাঁ ওই বোট ক্যাপসিজ, তারপরে হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, তারপরে একটা যেমন ফ্লাড, ব্যাংক রাবারি, মানে যেমন রাবারি ভূমিকম্প, নিয়ে আচ্ছা ফ্লাড নিয়ে, ভূমিকম্প নিয়ে। আচ্ছা, এই তোমরা যেগুলো বললে এটা একবার আমাকে স্যার পার্সোনালি কি লেখো। বলবো? তোমরা যেগুলো টপিক বললে এগুলো একবার আমাকে পার্সোনালি লেখো। আমাদের দাদা যে রিপোর্ট, পার্সোনালি অনেকবার মেসেজ করেছি, তুমি সিন করনি। এই এই জায়গাটা আমি তোমাদের একটু ক্ল্যারিফাই করে দিই। দেখো, যেহেতু আমার এই নম্বরটি ইউটিউবে দেওয়া আছে, তাই এখন যে এই যে আমি, দেখো 1 মিনিট দাঁড়াও, বলছি, এখনই বলছি। এই যে যখন আমি হোয়াটসঅ্যাপটা খুললাম, তখন হোয়াটসঅ্যাপে লেখা আছে 936+, এর মানে কি? হ্যাঁ, লাল রঙে লেখা রয়েছে 936+, তার মানে হচ্ছে যে এই যে যখন ওপেন করলাম দেখো পুরো ইয়ে হয়ে গেছে, এই যে সবুজ সবুজ হয়ে রয়েছে, বুঝতে ফোনটা পারছো? তো হয়ে যাবে এবার এইভাবে করতে করতে। এই জন্য বলছি যে তোমরা যখন করবে না, আমি মনে করে একবার দেখলাম না, আরো একবার 2-4 বার করে করো না, অসুবিধা কি? যেহেতু এই নাম্বারটা আমার ইউটিউবে দেওয়া আছে, সো এই দেখো এই ক্লার্কশিপ নিয়ে কত ধরনের কোয়েশ্চেন্স রয়েছে, এখানে হাজারো কোয়েশ্চেন্স রয়েছে, দেখো। গ্রুপে বলে দিলেও হবে। সেটাই আমি বলছি যে গ্রুপে বলে দিলে সব থেকে বেটার, তোমাদের গ্রুপগুলো আমার পিন করা আছে, হ্যাঁ, এই তোমাদের গ্রুপগুলো আমার পিন করা আছে, যার কারণে আমি ওকে দাদা। দেখতে পারবো। হ্যাঁ, তুমি একবার গ্রুপ ডিসকাশন গ্রুপে যার যা টপিক লেখা দরকার বলে মনে হচ্ছে একবার লেখো, ঠিক আছে? হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি ওরা দাদা বলতে ওই চাইছে যে পার্সোনাল একটা প্রবলেম থাকলে তখন কি করব? পার্সোনাল প্রবলেম থাকলে একটা মেসেজ 2-3 বার করবে, আমি যতক্ষণ না দেখছি। যে ওকে কেউ ওকে, একজন ঠিক আছে। বললো যে আমাদের কিছু ট্রান্সলেশন কিছু একটা ইস্যুস, সেটা দেখো আমি দেখিইনি, আমার চোখেই আসেনি, এখন আমাকে খুঁজে খুঁজে যেতে হবে কোথায় আছে, 2-1 বার করে পাঠাবে। হ্যাঁ স্যার বলছিলাম, স্যার বলছিলাম যে স্যার মানে নিউজ পেপার কি স্যার পড়তে মানে পড়ার কি দরকার আছে? কি কি পড়ার দরকার আছে? এই যে নিউজ পেপার, একটা বাংলা একটা ইংরেজি,
না, ওটা পড়ার এর কোনো প্রয়োজন নেই। রিমেম্বার, ইউ হ্যাভ 1 hour টু কমপ্লিট 6 টপিকস। ওকে, সো 1 ঘন্টার মধ্যে 6টা টপিক কমপ্লিট করতে হবে। এত পাকামোর কোনো প্রয়োজন নেই কারণ, মানে অনেক ধরনের জ্ঞান বুদ্ধি দেবে, কিন্তু ওগুলো কোনো দরকার নেই। শুধুমাত্র রাইটিং স্পিডটাকে বাড়িয়ে চলো। পরীক্ষার হলে এমনও হয়েছে যে মাথায় আসছে না কি লিখবো না লিখবো, হাবিজাবি যা খুশি লেখো, ওরা যে আনসার হ্যাঁ শিট দাদা, দিয়েছে এখনো সেটাকে এখন পূরণ করো, এটাই সেটাকে পূরণ করে চলে এসো। মাস্টারমশাই 4 মার্কও যদি দেয়, কোত্থেকে আসে ভাই? 0.33-তে চাকরি হয়নি, সেম মার্কে চাকরি হয়নি 2019-এ, মাথায় রেখো। হ্যাঁ, লিভ ইট। আমি ফ্রেজেসগুলো করছিলাম, ফ্রেজেসগুলো খুবই ইম্পর্ট্যান্ট জানো। স্যার বলছি একটা প্রবলেম ছিল স্যার। আচ্ছা দেখো, এই প্রবলেম যদি শুনি তাহলে আমি পড়াবোটা কখন? বলো বলো ভাই বলো, কিছু স্যার মনে করো বলছি না আমি কিন্তু, হ্যাঁ বলো। এই পর্যন্ত হিন্দিতে পড়েছি, তারপরে বাংলা 9, 10, 11, 12টা পড়েছি। এখন বাংলা একটু সমস্যা হচ্ছে, কি পড়লে প্রবলেমটা ঠিক তোমার হবে আর কি। পরীক্ষা কি বাংলা মিডিয়ামে দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি ফর্মটা অ্যাপ্লাই করেছো বাংলা মিডিয়ামে? হ্যাঁ স্যার। আচ্ছা, বাংলা লিখতে পড়তে জানো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কি প্রবলেম হচ্ছে বলো এবার আমাকে। স্যার একটু ওয়ার্ডের মানে কিছু কিছু ওয়ার্ডের মিনিংটা জানি না আর কি। আচ্ছা, তাহলে তুমি যেটা করো সেটা তুমি বাংলা একবার পড়া শুরু করো, যে কোনো জায়গা থেকে বাংলাটাকে ভালো করে পড়ো। তবে বাংলা পড়ার জন্য কিন্তু সাহিত্য পড়তে যেও না, নিউজ পেপার না স্যার, নিউজ রিলেটেড পেপার কিছু পড়লে হবে পড়ো। স্যার? হ্যাঁ, নিউজ পেপার পড়ো, ওকে। হ্যাঁ শোনো, স্যার। বাংলা যদি কারো পড়ার অভ্যাস তৈরি করতে হয়, সে আবার ওই মালগুড়ি ডেজের মতন করে বাংলা গল্পের বই বা প্রবন্ধ বের করে বসো না, নিউজ পেপার পড়বে, ওকে। হ্যাঁ স্যার, ওকে ওকে। হুম। স্যার ওই একটা স্যার হয় না স্যার, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লিখলে মানে একটা রিপোর্টের মানে ফরম্যাট পেলে আমি আরো বুঝতে 5-7টা। পেরেছি ভাই, আমি বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। হ্যাঁ, আমি ওটা করে দেব। ওকে অ্যাকচুয়ালি স্যার। হ্যাঁ, এগুলো সবই হবে। হ্যাঁ, তোমরা যাতে নিজেরা দু কলম লিখতে পারো, এটাই আমার প্রয়াস। হ্যাঁ, চলো আর আমরা কথা বলবো না, ঠিক আছে? এবার একটু পড়বো। স্যার হ্যাঁ, একটা লাস্ট বলছি, বেঙ্গলি বেঙ্গলি সারমর্ম লেখার একটা সোর্স আমাদেরকে দিন, যেখান থেকে আমরা ওগুলো প্র্যাকটিস করতে পারবো। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা বই বলেছিলাম, বইটার নামই হচ্ছে বাংলা, ঠিক আছে? এটা শুধুমাত্র তো একদিনের জন্য কাজে লাগবে না। ডব্লিউবিসিএস বলো, মিসলেনিয়াস বলো, এই বেঙ্গল পুলিশ বলো, যেখানে যেখানে রাইটিংস থাকে সেখানে সেখানে এই বইটিকে তুমি ইউজ করতে পারবে। হ্যাঁ, কিরণ পাবলিকেশনের, ওকে। একবার এই বইটাকে তোমরা পারচেস করে নাও, কিরণ পাবলিকেশন। হ্যাঁ, বইটার নামই হচ্ছে বাংলা। দাদা বলছি, আমার কাছে একটা বই আছে, ওই এক্সাম বাংলা পাবলিকেশনের ওই ক্লার্কশিপের মেন গাইডেন্স এর বইটা, বলছি ওটা থেকে প্র্যাকটিস করলে হবে? হ্যাঁ, যেখান থেকে যার কাছে যা সোর্স আছে সেগুলোকে ইউজ করো, ওকে। আর আমাদের স্যার যখন আমার কাছে ওই টপিক তপতির ওয়াইজ বইটা আছে। পার্টটা, হ্যাঁ, আমাদের কাছে যখন টপিক ওয়াইজ পার্টটা চলবে, টপিক ওয়াইজ পার্ট মানে কি? টপিক ওয়াইজ পার্ট মানে আমরা 1 মাস আমাদের এটা কমপ্লিট হয়ে গেলে, মানে এই গোটা নভেম্বর মাসটা জুড়ে আমরা গ্রামারটার সাথে সাথে রাইটিংসটাকে শিখছি। যখনই ডিসেম্বর মাস পড়বে, ডিসেম্বর মাস থেকে আমরা টপিক ওয়াইজ কমপ্লিট করব। মানে প্রথম 5 দিন, হ্যাঁ, আমি কয়েকটা ক্লাস ইনক্লুড করে দেব তোমাদের, অবশ্যই দেব। দিয়ে প্রথম 5 দিন রিপোর্টেরই ক্লাস হবে, তারপর 5 দিন প্রেসিরই ক্লাস হবে, তারপরে 5 দিন ট্রান্সলেশনেরই ক্লাস হবে। বুঝতে পারছো? ওই ফেজটাতে আমাদের এগুলো সব কমপ্লিট হবে, বেশ কয়েকবার করে কমপ্লিট হবে, ঠিক আছে? কিন্তু এখন নিজেদের মাতুব্বরি করার কোনো দরকার নেই। তোমাদের যেমন ইনস্ট্রাকশন আমি দিচ্ছি, কি ইনস্ট্রাকশন দিচ্ছি? যে তোমাদের একটা সাইকেল করে পড়তে বলেছিলাম, সেই সাইকেলটা ফলো করছো? যে দৈনিক আমি 25টা না কটা করে যেন রিপোর্ট পড়তে বলেছিলাম। তো 30টা করে বলেছিলেন। হ্যাঁ, তো এইটা যদি কেউ না করে থাকো, তাহলে মনে করো যে তুমি ঠিক পথে নেই। হ্যাঁ, মনে হচ্ছে আমি তো সব পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর এইটা ভাবতে গেলেই কিন্তু গেল। হ্যাঁ, পরীক্ষার পরে আমার কথা মিলিয়ে নিয়ে যখন রেজাল্ট বেরোবে। এখন নিজেদের কোনো ধরনের বুদ্ধি খাটানোর দরকার নেই, বুদ্ধি আমি খাটাবো। তোমাদের যেটা বলছি তোমরা শুধু সেটা করো, ওকে। স্যার বলছি যে মানে আমি এই ডেইলি এইগুলো পড়তে গিয়ে মানে মালাগুদি রেসটা পড়ার টাইম পাচ্ছি না, মানে এই কন্টেন্ট গুলো কভার করতে গিয়ে মালগুড়ি ডেজটা অনেকটা পড়তে টাইম চলে। পারছো না? হ্যাঁ মানে কভার করতে গিয়ে অনেকটা টাইম চলে যাচ্ছে তো। হ্যাঁ, তো ঠিক সেই আছে, জন্য কোনো এর মধ্যে একটু চেষ্টা করো। অনেক সময়, আচ্ছা 24 ঘন্টা সময় তোমার কাছে রয়েছে।
হুম 24 ঘন্টার মধ্যে তুমি 6 ঘন্টার বেশি তো স্যার ঘুমাও না। পুরোটা স্যার রিপোর্ট লেখার সময় দু জায়গার মধ্যে এরকম প্রবলেম হচ্ছে, মানে আপনি যেটা প্রিন্ট এবার আউট স্যার করছি না, মানে আমার মনে হচ্ছে না আরো লেখা কিছু আছে কিন্তু যেন শেষ শেষ হলো না, ঠিক মনে হলো যেন না মানে লেখাটা ছোট করে দিতে হচ্ছে, মানে জায়গা শর্ট একদমই হচ্ছে খুব যেন। একদমই তাই ভাই। 150 to 200 ওয়ার্ডস এর মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। এর জন্য যতটুকুন জায়গা দেওয়া হচ্ছে ওর মধ্যেই লিখতে হবে, ঠিক আছে? ওকে, ছেড়ে দাও। হ্যাঁ, আর বাকি প্রশ্ন ক্লাসের পরে শুনবো। হ্যাঁ, শোনো। আচ্ছা, কজন ক্লাসে আছে দেখি এখন বলো তো, তোমরা দেখে বলো তো কজন কি ক্লাসে আছে। 59 জন। 59, 59। আচ্ছা বেশ। দেখো আগের দিন আমরা লাস্ট কোন ফ্রেজ করেছিলাম? প্রেপোজিশনাল ফ্রেজ করেছিলাম, তাই না? হ্যাঁ স্যার। বেশ, আজকে আমরা জিরান্ড ফ্রেজ করব, ঠিক আছে? জিরান্ড ফ্রেজ। তো এই জিরান্ড ফ্রেজটা আমি গতদিন করাইনি, বলেছিলাম না যে জিরান্ড, ইনফিনিটিভ, ভার্বাল নাউন এদেরকে সম্পর্কে একটু জানতে শিখতে হবে, মনে পড়ছে? তো হ্যাঁ স্যার, হ্যাঁ। গ্রামারের এই পার্টটাকে আমি একটু করব। তো এই পার্টটাকে একটু করব, ভালো করে শুনো। ছোট্ট একটু টপিক আলোচনা করার আছে। দেখো একটা কারো মাইক অন আছে? অফ করো মাইক। এখনো মাইক অন আছে প্লিজ? হ্যাঁ, ওকে। দেখো দুটো জিনিস, এক হচ্ছে ইনফিনিটিভ, নাকি এগুলো পড়িয়েছিলাম? ইনফিনিটিভ পড়িয়েছিলাম, ইনফিনিটিভ অ্যান্ড জিরান্ড। না স্যার, ওই আপনি শুধু ফর্মস অফ ভার্ব দিয়েছিলেন, যেখানে ওই আপনি 9টা ভাগ করে দিয়েছিলেন, আর ওকে, এর ব্যাপারে এক্সট্রা কিছু আপনি বলেননি, ফরম্যাটটা আচ্ছা খালি বলে দিয়েছিলেন। বেশ বেশ বেশ, শোনো মন দিয়ে শোনো। ইনফিনিটিভ আর হচ্ছে জিরান্ড। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস রুট ভার্ব, ওকে। আর জিরান্ড মানে কি? জিরান্ড মানে হচ্ছে রুট ভার্ব প্লাস আইএনজি, ওকে। অর্থাৎ রুট ভার্বের আগে টু বসিয়ে দিলে সেটা ইনফিনিটিভ হয়ে যায়, আর জিরান্ডের জিরান্ড হচ্ছে রুট ভার্বের পরে আইএনজি যোগ করলে জিরান্ড হয়ে যায়। নাও খুব ভালো করে খেয়াল করো যে ইনফিনিটিভ আর জিরান্ড এই দুটোই ভার্ব থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু এরা অ্যাক্টস অ্যাজ আ নাউন, অ্যাক্ট অ্যাজ নাউন। এরা নাউনের মতন কাজ করে, ঠিক আছে? এবার কথা হলো, দাদা এরা নাউনের মতন কিভাবে কাজ করে? ভালো করে খেয়াল করো। একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের প্লেস, ভার্বের প্লেস আর হচ্ছে অবজেক্টের প্লেস। তো সাবজেক্টের প্লেসে আর অবজেক্টের প্লেসে নাউন ভিন্ন অন্য কেউ বসতে পারে না। এবার তোমরা বলবে তাহলে প্রোনাউন কোথায় গেল? আরে না, যে নাউন সেই প্রোনাউন, ওটা বাদ। তাহলে সাবজেক্টের প্লেসে আর অবজেক্টের প্লেসে নাউন ছাড়া কেউ বসতে পারে না। ক্লিয়ার? খেয়াল করে এবার, আই ওয়ান্ট আ পেন, আমি একটি কলম চাই, হলো। এই যে এ পেন, এটা কি নাউন না অন্য কিছু? নাউন। স্যার নাউন। ভেরি গুড। আচ্ছা এখানে যদি বলো যে আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু ইট, এবার বলো তো দেখি এই টু ইট কিসের কাজ করছে এখানে? নাউনের কাজ করছে। ইনফিনিটিভ। ইনফিনিটিভ নাউনে কাজ করছে। হ্যাঁ সে তো বুঝলাম, কেন নাউন এটা? টু প্লাস ভার্ব আছে, ইনফিনিটিভটা নাউন এটা আছে। স্যার অবজেক্টের জায়গায় বসেছে। ভেরি গুড, অবজেক্টের জায়গায় বসেছে। কার অবজেক্ট? ওই যে ভার্বটা আছে ওয়ান্ট। ওয়ান্টের একদমই তাই, ওয়ান্ট ভার্বকে হচ্ছে স্পেসিফাই ভার্ব, করছে। ওয়ান্টের অবজেক্ট এটি। সুন্দর। এবার বলো তো এখানে ভার্বকে যদি আমি, স্পেসিফাই করছে। ভেরি গুড, এখানে যদি আমি ফুল স্টপ দিই তাহলে এটাকে কি সেন্টেন্স বলা যাবে? না If I স্যার, put a full stop here মিনিং and it ক্লিয়ার be হচ্ছে না। said sentence, no. যখন তুমি বলছো আই ওয়ান্ট টু ইট, তখন কেউ না কেউ জানতে চাইবে না কি খেতে চাস বাবা সেটা বল। তাহলে বললাম যে আই ওয়ান্ট টু ইট আ ম্যাঙ্গো, এটা লিখে দিলাম, ঠিক আছে, যে আমি একটা আম খেতে চাই। এবার দেখো যে এখানে টু ইট একটা পেলে, এ ম্যাঙ্গো একটা পেলে, তার মানে কি দাঁড়ালো? এ ম্যাঙ্গো কি ওয়ান্টের অবজেক্ট? না। তাহলে এই ম্যাঙ্গোটা কার অবজেক্ট? এই টু ইটের অবজেক্ট না? টু ইটের অবজেক্ট এটা, বুঝতে পারছো? মানে হ্যাঁ অবজেক্টের স্যার। অবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো। তার মানে এটা বোঝাতে চাইলাম আমি এই কারণে যে ইনফিনিটিভ বলো আর জিরান্ডি বলো,
এরা নাউনের মতন কাজ করে, অর্থাৎ সাবজেক্টের প্লেসে বা অবজেক্টের প্লেসে এরা বসে যায়, তো সেই জন্য এরা নাউনের কাজ করে। কিন্তু যেহেতু এরা ভার্ব থেকে সৃষ্টি হয়েছে, তাই এদের মধ্যে কিছু ভার্বাল টেন্ডেন্সি থাকে। কি বললাম? যেহেতু এরা ভার্ব থেকে সৃষ্টি হয়েছে, তাই এদের মধ্যে একটা ভার্বাল টেন্ডেন্সি থাকে। এখন কথা হলো, দাদা ভার্বাল টেন্ডেন্সি মানে কি? ভার্বাল টেন্ডেন্সি মানে একটা ভার্ব সবসময় চেষ্টা করবে তার একটা অবজেক্টকে নেওয়ার, ওকে। আবার একটা ভার্ব যদি ইন্ট্রানজিটিভ হয়, তাহলে সে চেষ্টা করবে কোনো একটা কমপ্লিমেন্ট নেওয়ার, ঠিক তেমনি করে এই যে এ ম্যাঙ্গো, এটা কি ওয়ান্ট ভার্বের অবজেক্ট না টু ইটের অবজেক্ট? বলো। টু ইটের অবজেক্ট। টু ইটের টু অবজেক্ট। ইটের অবজেক্ট। তাহলে টু ইট এখানে অবজেক্ট হিসেবে বসেছে, তার মানে এটা নাউন হিসেবে কাজ করছে, ঠিক কিনা? তো হ্যাঁ স্যার ঠিক। নাউনের অবজেক্ট কি করে হয়? নাউনের তো অবজেক্ট হতে পারে না, তাই না? অবজেক্ট তো ভার্বের হ্যাঁ স্যার। হবে। হ্যাঁ এখন স্যার। কথা ভার্বের হচ্ছে এইখানে টু ইট কি ভার্ব? কথা হচ্ছে না, এখানে টু ইট ভার্ব না। এখানে টু ইটকে তাহলে কি বলবো? এখানে টু ইটকে আমরা বলবো নন মেইন ভার্ব। কি বলবো? নন মেইন ভার্ব, ওকে। তাহলে মনে রাখবে, ইনফিনিটিভ আর জিরান্ড এরা নাউন হিসাবে কাজ করে, পাশাপাশি এরা নন মেইন ভার্ব হিসেবেও কাজ করে। কি হিসাবে কাজ করে? নন নন মেইন মেন ভার্ব হিসেবেও ভার্ব। কাজ করে। নন মেন ভার্ব। ভেরি গুড, শাবাশ। ইনফিনিটিভের ক্ষেত্রেও যা হবে, জিরান্ডের ক্ষেত্রেও তাই হবে। এবার তোমাদের মনে হতে পারে, না না, এটা তো অবজেক্ট আছে। আচ্ছা তুমি এরকম করে বলো না যে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, তাই তো? আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এখানে যদি ফুল স্টপ দিয়ে এটাকে কি সেন্টেন্স বলা যাবে? না স্যার, এটা যাবে প্রশ্ন না। তৈরি হচ্ছে। আমি যেতে চাই, তাহলে কি কোথায় যেতে চাই সেটা জানতে চাইবে, তাই আমি বললাম যে আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। এবার দেখো তো সেন্টেন্সের মানে কমপ্লিট হয়েছে কিনা, সেন্স কমপ্লিট হয়েছে কিনা? হ্যাঁ স্যার কমপ্লিট হয়েছে। ভেরি গুড, সেন্স কমপ্লিট হয়েছে। তাহলে এই যে যে ডিয়ার, এটা কি ওয়ান্টের কোনো কিছু নাকি টু গো এর কোনো কিছু? টু গো এর। এই টু গো এর সেন্সটাকে এটা কমপ্লিট করছে, তাই এটা কমপ্লিমেন্ট হলো, হ্যাঁ কি না? আর এটা কেমন হ্যাঁ ধরনের কমপ্লিমেন্ট? অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস, ইয়েস অর নো? তাহলে টু গোটা কি ছিল? ইন্ট্রানজিটিভ ভার্ব ছিল না? গোটা ইন্ট্রানজিটিভ ভার্ব ছিল, তো এখানে ইট ট্রানজিটিভ ভার্ব ছিল, তাই অবজেক্টকে নিয়ে নিয়েছে ম্যাঙ্গো। আর যেহেতু গোটা ইন্ট্রানজিটিভ ভার্ব, তাই একটা কমপ্লিমেন্ট মানে অ্যাডভার্বিয়ালস নিয়ে নিয়েছে। বুঝতে পারছি আমরা? সো এই যে টু গো, হ্যাঁ স্যার। তার মধ্যে এর নাউনের কাজ করছে, কিন্তু ওয়ান্টের অবজেক্ট হিসাবে নাউনের কাজ করছে, তা সত্ত্বেও এর মধ্যে ভার্বাল টেন্ডেন্সি আছে। তাহলে এইটা প্রসঙ্গ এটুকুন বুঝতে পারলাম যে ইনফিনিটিভ বলো আর জিরান্ড বলো, এরা ভার্ব থেকে সৃষ্টি হয়েছে, অথচ এরা নাউনের মতন কাজ করে। এবার যেহেতু এরা ভার্ব থেকে সৃষ্টি হয়েছে, তাই যতই নাউনের কাজ করুক না কেন, এদের মধ্যে ভার্বাল কিছু টেন্ডেন্সি থাকবে। আর ভার্বাল টেন্ডেন্সি থাকার জন্যই এদেরকে আমরা নন মেইন ভার্বও বলে থাকি। ক্লিয়ার প্রত্যেকের এইটুকুন যা বললাম? ইয়েস স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। স্যার বলছি ডি এর জায়গায় টু কলকাতা বসালে হবে? হ্যাঁ অবশ্যই হবে, ঠিক আছে স্যার। অবশ্যই হবে। হ্যাঁ, বেশ, ভেরি গুড। এইটুকুন ক্লিয়ার হয়ে গেল যে ইনফিনিটিভ আর জিরান্ড কি। এবার এবার আমার প্রশ্ন হলো যে ইনফিনিটিভ আর জিরান্ড এই দুটো যদি নাউনের মতন কাজ করে, এই দুটো যদি নন মেইন ভার্ব হয়, তাহলে প্রশ্ন হলো যে কেন ইনফিনিটিভ আর জিরান্ড দুটো করতে হলো? একটা হলেই তো হয়ে যেত, তাই নয় কি? তাই না? হ্যাঁ স্যার। তাহলে নিশ্চিত রূপে ইনফিনিটিভের কিছু ফাংশনস রয়েছে, জিরান্ডের কিছু ফাংশনস রয়েছে, হ্যাঁ। তো এই বিষয়টাকে আমরা খুব সুন্দর করে এখন শিখব। তো এই পর্যন্ত যা কিছু আছে মুছে দিই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ওকে, মুছে দিন। হ্যাঁ স্যার। শোন, আমরা এক পাশে জিরান্ডকে দেখব, আর এক পাশে ইনফিনিটিভকে দেখব। দেখো তোমাদের আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম যে রিয়েল মানে কোন টেন্স? রিয়েল মানে কোন টেন্স? তো প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট। রিয়েল মানে প্রেজেন্ট বা পাস্ট। রিয়েল অ্যাকশন এর মানে কি? পাস্ট বা প্রেজেন্ট, তাই না? আর আনরিয়েল অ্যাকশন মানে ফিউচার। 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 ফিউচার।
ভেরি গুড, ভেরি গুড। মনে রাখবে জিরান্ড সবসময় রিয়েল অ্যাকশনকে দেখায়, আর রিয়েল অ্যাকশন মানে কোন টেন্সের সাথে রিলেট হয়ে গেল? পাস্ট বা প্রেজেন্ট। ওকে। আর ইনফিনিটিভ সবসময় আনরিয়াল অ্যাকশনকে দেখায়, যার মানে এটা কোন টেন্সের সেন্সে চলে আসবে? ফিউচার। ভেরি গুড। এই দুটোই হচ্ছে এদের মধ্যে তফাৎ। তাহলে এখানে লেখো যে জিরান্ড shows real actions. Gerund shows real actions which are related to past or present. তোমাদেরকে আমি আনরিয়াল পাস্ট পড়িয়েছি কি? আনরিয়াল পাস্ট পড়িয়েছি না স্যার। বা ফিউচার ইন দ্য পাস্ট? না স্যার। ওকে, শোনো, ওইটা একটু পড়ে আসি, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে। যাই নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, চলো তোমরা না খাতার মধ্যে একটু হেডিং লাগাও আনরিয়াল পাস্ট বলে, আনরিয়াল পাস্ট বা ফিউচার ইন দ্য পাস্ট, ফিউচার ইন দ্য পাস্ট বলে হেডিং লাগাও। এখন এই এখন আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে রিয়াল মানেই কোন টেন্স সেন্স করে? প্রেজেন্ট এন্ড পাস্ট। প্রেজেন্ট আর পাস্ট। তাহলে এখানে আনরিয়াল পাস্ট বলা হচ্ছে, ব্যাপারটা কি? আনরিয়াল পাস্ট মানে যে কথা, ফিউচার ইন দ্য পাস্ট মানে সে কথা। আমি একবার সেন্সটা বোঝাই, তোমরা বুঝতে পারলে বাকিটা এগোতে সুবিধা হবে। আমি বললাম, মনে করো যে আজকের দিনে দাঁড়িয়ে, ভালো করে মাথায় দাও, আজকের দিনে দাঁড়িয়ে তোমরা ভাবছো যে আমরা ক্লাসিক পরীক্ষাটা খুব ভালো করে দেব, ঠিক আছে? তার জন্য কি করব? বাড়িতে ভালো করে পড়ব। এই যে আজকে বললে যে বাড়িতে ভালো করে পড়ব, এবার ক্লাসিকের পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেল, ফেল করে গেলে, তখন কি বলবে না যে আরে ভাই একটু ভালো করে পড়তে পারতাম? তার মানে আজকের দিনে দাঁড়িয়ে যে বলছো যে ভালো করে পড়বো, অর্থাৎ আজকের দিনে যেটা ফিউচার, সেটা 1 মাস পরে গিয়ে এই কথাটাই পাস্টে চলে যাবে না? মানে হলো কাজটা তুমি করোইনি। আমার কথা কি বুঝতে পারছো? তখন আমি ভেবেছিলাম দেবো। হ্যাঁ, তার মানে আজকের দিনে দাঁড়িয়ে তুমি একটা কথা বলছো যে আমি করব, নিশ্চিত রূপে আজকের এই কথাটা যেদিন বলছো সেটাও তো একদিন অতীত হবে, মানে আজকের দিনটাও তো পাস্ট টেন্সে চলে যাবে কোনো না কোনো সময় সামনে। হ্যাঁ স্যার। তখন এই আজকের বলা কথাটা যদি পারফর্ম না হয়, তখন সেটাকে বলা হয় আনরিয়াল পাস্ট। যদি আমরা পড়তাম তাহলে আমরা চাকরিটা পেতাম, পড়িনি, চাকরিও হয়নি, এরকম একটা ব্যাপার, বুঝেছো? তাহলে আনরিয়াল পাস্ট, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আনরিয়াল পাস্টের একটাই এক্সাম্পল 4 বার লেখো তো দেখি। লেখো আমি আমি কাজটি করতে পারতাম। এই ধরনের কথা আমরা বলি কি না বলি না? আমি কাজটি করতে পারতাম, আমি কাজটি করতে পারতাম, বলি না এই কথাগুলো আমরা? হ্যাঁ স্যার। সো এই কথাটার অর্থ কি? আমি কাজটি করতে পারতাম কিন্তু মানে আমি কাজটি অতীতে করিনি। কাজটি করতে পারিনি অতীতে। ভেরি গুড। অর্থাৎ দেখো তো এই কথাটি এমনভাবে অতীত হয়েছে কিনা যে আমি কাজটি করতে পারবো, আমি কাজটি করতে পারবো, এই কথাটাই করিনি বলে অতীতে এই ঘটনা ঘটে গেছে কিনা? মানে ফিউচার টেন্স পাস্টে চলে গেছে, বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার বুঝেছি। ভেরি গুড। এই একই বাক্য 4 বার লেখো, 1 2 3 4। আমি একবার লিখেছি, তোমরা 4 বার লেখো, মাঝখানে ফাঁকা রেখো। আনরিয়াল পাস্ট করার সময় এই যে দেখো, আমি তোমাদের মোডালস পড়ানোর জন্য কিন্তু আগেই বলে দিয়েছি
কোনটা অ্যাবিলিটি, কোনটা মরালিটি, কোনটা পসিবিলিটি, কোনটা জেনারেল, মনে আছে? শ্যাল, উইল, মে, মাইট, কু, ক্যানের হ্যাঁ স্যার। ইউজটা। এবার আজকে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি কাজটি করতে পারতাম, এই কথাটিকে যদি আমি অ্যাবিলিটির মাধ্যমে বোঝাতে চাই, মানে এটা যদি অ্যাবিলিটি থেকে হতো, অ্যাবিলিটি মিন্স দক্ষতা, সেই দক্ষতা থেকে করতে গেলে এটাকে ট্রান্সলেট করতাম এমন ভাবে যে আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ভালো করে বুঝবে, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক এর মানে আমি কাজটি করতে পারতাম, বাট আই ডিডেন্ট। ওকে, আমি কাজটি করতে পারতাম কিন্তু করিনি, তার মানে আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে কুড পাস্টের সেন্স বিয়ার করছে, অ্যাবিলিটির সেন্স বিয়ার করছে। তাহলে কুড কিসের সেন্স ব্যবহার করছে? পাস্টের সেন্স ব্যবহার করছে এবং অ্যাবিলিটির সেন্স ব্যবহার করছে। এবার কুডের পরে হ্যাভ বসাইছি যখন, তো হ্যাভ আমি তোমাদেরকে বলেছিলাম যে হ্যাভের সাথে একটু অতীত অতীত গন্ধ আছে, মনে পড়ছে? ওই হ্যাঁ স্যার। অক্সিলিয়ারি ভাব যেদিন পড়িয়েছিলাম দেখবো ওদিন বলেছিলাম যে হ্যাভের সাথে একটু অতীত অতীত গন্ধ, তো যেহেতু এটা অতীতের তাই এরকম লিখলাম। তাহলে যে আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা আমি অ্যাবিলিটির থেকে বলেছি। যদি আমি এই বাক্যটিকে মরাল সেন্স থেকে বলতাম বা মরাল সেন্স থেকে ভাবতাম, তাহলে কি বলবো? আই শুড হ্যাভ। শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বুঝতে পারছো? আই শুড হ্যাভ ডান দ্য হ্যাঁ ওয়ার্ক। স্যার। ভেরি গুড। এবার মনে করো এটা আমি পসিবিলিটির সেন্স থেকে ভাবছি। পসিবিলিটি, যে আমার সম্ভাবনা ছিল, করলে করা যেত, কোনো অসুবিধা হতো না। সেই পসিবিলিটির সেন্স থেকে করলে আমি কি ইউজ করব? আই মাইট হ্যাভ। might have done the work. ওকে, আই মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। প্রত্যেককে বুঝতে পারছো তো কি হচ্ছে এখানে? তাহলে এটা গেল ফিউচার ইন দ্য পাস্ট বা আনরিয়াল পাস্ট। তাহলে আনরিয়াল কথাটা কেন বলা হচ্ছে? যে কাজটা ঘটেছে বা যে কাজটা ঘটছে সেটা হচ্ছে রিয়েল অ্যাকশন, অথচ অতীতের কাজ আনরিয়াল। তার মানে কি? কাজটা হয়নি। আমি কাজটি করতে পারতাম, তার মানে তুমি কাজটা করোনি, দ্যাট মিনস অ্যাকশন ওয়াজ নট ডান। ইয়েস। ইয়েস স্যার। এবার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার সিচুয়েশন এমন ক্রিয়েট হলো যে দাদা অ্যাবিলিটি হবে না মরালিটি হবে না পসিবিলিটি হবে, কিছুই বুঝতে পারছি না। এমন সেন্সও তো আসতে পারে, মানে যে কোনো জায়গায় আমাদের লেখার মধ্যে আসতে পারে না, হ্যাঁ যে বুঝতে পারছি হ্যাঁ না স্যার। এটা অ্যাবিলিটির সেন্স থেকে হবে না মরালিটির সেন্স থেকে হবে না পসিবিলিটি। তার জন্য আমরা জেনারেল সেন্স করব। জেনারেল সেন্স বলো তো, জেনারেল সেন্স আমরা কিসে ব্যবহার করি? উডের ব্যবহার করি। উড জেনারেল সেন্সে আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই জায়গা থেকে তোমরা একটা প্রশ্নের উত্তর পাবে। কি প্রশ্নের উত্তর? দাদা আমরা যত ইংরেজি বই, পুস্তক, খবরের কাগজ যা কিছু পড়ি না কেন, সেখানে উডের ব্যবহার সর্বাধিক, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। উডের হ্যাঁ স্যার। ব্যবহারটা সর্বাধিক দেখি কিনা? দেখি না। এই কারণেই উডের ব্যবহার সর্বাধিক দেখি, কারণ উড হচ্ছে একটা জেনারেল সেন্সের ফর্ম। এইটার মাধ্যমে অ্যাবিলিটি, মরালিটি, পসিবিলিটি তুমি যেটা নিতে চাও সেটা নিতে পারো। ওকে, জেনারেল সেন্সে উড। এই জন্য উডের ব্যবহার আমরা সর্বত্র দেখতে পাই। শুড, কুড, মাইট এই তিনটি আমরা দেখতে পাই না সচরাচর। কেন? কারণ কুড অ্যাবিলিটি বিয়ার করে, শুড মোরালিটি বিয়ার করে, আর মাইট পসিবিলিটি বিয়ার করে। ওকে, আর জেনারেল সেন্স বিয়ার করে হচ্ছে উড। এই কারণে আমরা উড ইউজ করি। কোনটা বলো আরেকবার? হ্যাঁ দেখো, মে প্রেজেন্ট সিচুয়েশনে বসে, মাইট পাস্ট সিচুয়েশনে বসে। ওকে, আচ্ছা, যেহেতু আমি বলেছি যে এই মডেলস নিয়ে আমরা একটা ডিটেলস ক্লাস করব, তাহলে সেই ক্লাসে এটাকে ডিটেলসে বলবো। বাকি এখন আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে আনরিয়াল পাস্ট, মানে পাস্ট ইকুয়াল টু রিয়াল, হ্যাঁ কি না বলো? পাস্ট ইকুয়াল টু রিয়াল অ্যাকশন, ইয়েস অর নো? তো ইয়েস স্যার। পাস্টেও যে আনরিয়াল হতে পারে সিচুয়েশন বা পাস্টেও যে আনরিয়াল অ্যাকশনস হতে পারে, সেই এক্সাম্পলগুলো আমরা এখানে দেখলাম। ওকে,
বেশ, হ্যাঁ স্যার। এবার তাহলে এখানে চলে এসো, বুঝতে সুবিধা হবে। তাহলে জিরান্ডের সংজ্ঞার মধ্যে আমরা কি লিখলাম, যে জিরান্ড শোজ রিয়েল অ্যাকশনস হুইচ আর রিলেটেড টু পাস্ট অর প্রেজেন্ট সেন্স। স্যার ব্যাস বলছি লিখে দাও। উডের কি বাংলা মানে আছে কোনো? আরেকবার বলো। স্যার উডে কি বাংলা মানে আছে? নো, কোনো অক্সিলিয়ারি ভার্বের বাংলা মিনিং হয় না। ওকে, ওকে স্যার। কোনো অক্সিলিয়ারি ভার্বের বাংলা মিনিং হয় না। মেইন ভার্বের বাংলা মিনিং হওয়া সম্ভব, বাট অক্সিলিয়ারি ভার্বের বাংলা মিনিং হওয়া সম্ভব নয়। ওকে, বেশ, তাহলে জিরান্ড শোজ রিয়েল অ্যাকশনস হুইচ আর রিলেটেড টু পাস্ট অর প্রেজেন্ট সেন্স। তাহলে দাদা ইনফিনিটিভের ব্যাপারটা কি, দেখো ইনফিনিটিভ লেখো, ইনফিনিটিভ 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 শোজ unreal actions which are related to future sense. ওকে, তাহলে অতীতেও যে ফিউচার সেন্স থাকতে পারে সেটা কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম, তাই না? আচ্ছা, হ্যাঁ এবার স্যার। ঘটনা হচ্ছে এক্সাম্পল না দিলে তো দাদা ভালো ক্লিয়ার হচ্ছে না। চলো এক্সাম্পল দিয়ে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটার এক্সাম্পল এখানে লিখবো, এটার এক্সাম্পল এখানে লিখবো। দেখো আমি বললাম কি যে একটা এক্সাম্পল, যে I have stopped worrying about future. আরেকটা লিখলাম যে I decided not to do the work. ওকে, এই দুটো সেন্টেন্সকে ভালো করে খেয়াল করো। I have stopped worrying about future, এই যে ওয়ারিং কে খেয়াল করো। I have stopped what? Worrying about future. ওয়ারিং, হ্যাঁ, মানে সিঙ্গেল কোয়েশ্চেন উত্তর দাও। I have stopped what? The answer is worrying. Worrying. যখনই what এর কোয়েশ্চেনের উত্তর পাও তাহলে সেটা কি হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়। অবজেক্ট মানে Object. কোন পার্টস অফ স্পিচ, নাউন, Noun. নাউন, সো এটা নাউন, জেরান্ড, ক্লিয়ার। এর মিনিংটা কি শোজ হচ্ছে দেখো তো, I have stopped worrying about future এর মানে কি, তুমি ফিউচার নিয়ে ভাবনা চিন্তা আগে করতে, এই সেন্টেন্সের মানে তো তাই। হ্যাঁ এখন বন্ধ করেছি। তার মানে জিরান শোজ রিয়েল অ্যাকশনস হুইচ আর রিলেটেড টু পাস্ট আর প্রেজেন্ট সেন্স। মিলছে যেটা লিখছো সেটার সাথে এক্সাম্পল মিলছে। হ্যাঁ স্যার। এই জায়গাটা যদি কেউ বুঝতে না পারো আমায় জিজ্ঞেস করো, আর বুঝতে পারলে বলো বুঝতে পারছি। হ্যাঁ স্যার ক্লিয়ার। ভেরি গুড। আবার এখানে আসো, ইনফিনিটিভের সংজ্ঞা কি লিখেছো, ইনফিনিটিভ শোজ আনরিয়েল অ্যাকশনস হুইচ আর রিলেটেড টু ফিউচার সেন্স। আচ্ছা কি লিখছো বাক্যটা, I decided not to do the work. Have you done the work? I decided not to do the work. No sir. আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কাজটি করব না, তুমি কি করেছো কাজটা? No sir. না স্যার। তাহলে এই যে এখানে কি ফিউচার সেন্স আসছে কি না আসছে না, আনরিয়েল অ্যাকশনস আসছে কি না আসছে না? কারণ করোই তো নি কাজটা, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে জিরান্ডার ইনফিনিটিভ মধ্যে তফাৎ। তাহলে ভাইয়া মেরে আমরা যখন আমাদের রাইটিংসের মধ্যে জিরান্ড ইউজ করব বা ইনফিনিটিভ ইউজ করব, কখন কোনটা ইউজ করব এটাকে আমরা বুঝতে পেরেছি। যখন আমরা দেখব অতীতের কোনো কাজ বা প্রেজেন্টের কোনো কাজ, অর্থাৎ রিয়েল অ্যাকশনস, যখনই আমরা রিয়েল অ্যাকশনস দেখব তখন আমরা জিরান্ড ব্যবহার করব। আর যখন আমরা আনরিয়েল অ্যাকশনস দেখব বা ফিউচার সেন্স দেখব সেখানে আমরা ইনফিনিটিভ ইউজ করব। তোমরা খেয়াল করে দেখো, আই ডিসাইডেড কোন টেন্স,
ফার্স্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট, তাহলে পাস্ট টেন্সের মধ্যেও ফিউচার সেন্স খুঁজে পাওয়া যাচ্ছে কিনা যাচ্ছে না? দ্যাটস অল। অর্থাৎ এই আনরিয়াল অ্যাকশনস মানেই হচ্ছে সবসময় এটা ফিউচার সেন্সকে ক্যারি করে। আনরিয়াল অ্যাকশনস মানে ফিউচার সেন্সকে ক্যারি করে। ক্লিয়ার? বুঝেছো? হ্যাঁ স্যার। বেশ, ওকে, ভেরি। তোমরা দেখবা যে এই যে যখন আগে আমরা যখন ছোটবেলায় টিভিতে দেখতাম না, এই যে দুর্গাপুজোর আগে মহালয়া হয় না, মহালয়া, এই মহালয়া যখন হতো দেখবা এই যে টিভির কোনায় ওপরের দিকে এরকম জায়গায় মহালয়ার ছবি সাটকে দিত। হ্যাঁ, দেবী দুর্গা ত্রিশূল দিয়ে মারামারি করছে অসুরের সাথে, হ্যাঁ, আর এখানে লেখা থাকতো না 10 days to go, এরকম লেখা থাকতো না? এই যে 10 days to go মানে আর 10 দিন পরে হতে চলেছে, বা 10 days to run, কোনো জিনিস চলার আগে। তাহলে যে টু গো, টু রান, হ্যাঁ, এই ধরনের কথা যখন লেখা থাকে এগুলো ফিউচার সেন্স বোঝানোর জন্য। ওকে, বুঝেছি আমরা? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার মজার বিষয় হলো একটা, আমাদের একটা জায়গাতে আমার নজরে এলো যে জিরান্ড আর ভার্বাল নাউনকে এক করে বলা হচ্ছে। সো এটা তোমরা কখনো করবে না। জিরান্ড আর ভার্বাল নাউন জিনিসটা কিন্তু এক নয়। ওকে, এবার কথা হলো দাদা জিরান্ড কি গো? জিরান্ড হচ্ছে রুট ভার্বের সাথে, কারো মাইক অন আছে প্লিজ অফ করে দাও। জিরান্ড মানে রুট ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আর ভার্বাল নাউন কি? হ্যাঁ দাদা, ভার্বাল নাউন মানেও রুট ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে দাদা জিরান্ড আর রুট ভার্বাল নাউন তো এক হয়ে গেল। দেখতে এক হলেও জিনিসটা কিন্তু এক নয়। দেখতে এক হলেও জিনিসটা এক নয় কেন? ব্যাপারটা কি? জিরান্ড আমি বলেছি যে এরা ভার্ব থেকে সৃষ্টি হয়েও নাউনের কাজ করে, কিন্তু তবুও জিরান্ডের মধ্যে ভার্বাল টেন্ডেন্সি আছে কিনা? আছে না? মানে জিরান্ডের মধ্যে ভার্বাল টেন্ডেন্সি হ্যাঁ আছে স্যার কিনা? আছে। আছে। ভেরি গুড। কিন্তু মনে রেখো ভার্বাল নাউনের মধ্যে কোনো ভার্বাল টেন্ডেন্সি থাকে না। ভার্বাল নাউনও ভার্ব থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু ভার্বাল নাউনের মধ্যে কোনো প্রকার ভার্বাল টেন্ডেন্সি থাকবে না। তাহলে যেটার মধ্যে ভার্বাল টেন্ডেন্সি থাকবে না সেটা নাউন হিসেবে কাজ করলে সেটা তো বিশুদ্ধ নাউনই হয়ে যায়, তাই না? তাই তো হ্যাঁ নাকি? স্যার। ভেরি গুড। এই কথাটাই মনে রাখবে, আমি নোট লিখিয়ে দিচ্ছি। তাহলে তোমরা জিরান্ডের মধ্যে লেখো যে লেখো যে জিরান্ড ক্যান অ্যাক্ট অ্যাজ এ জিরান্ড ক্যান অ্যাক্ট অ্যাজ এ non-main verb, okay, and can never be modified by adjective. modified by an adjective, এবং এটাকে কখনোই কোনো অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করা যাবে না। ওকে, কিন্তু ভার্বাল নাউনকে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করা যেতে পারে। তাহলে এটার মধ্যে লেখো যে derived from a verb but having no verbal tendency and can be modified by an adjective। দুটো সংজ্ঞা লিখে ফেলো। রিমেম্বার, তোমাদের কারো কারো মনে হতে পারে যে এই সমস্ত জিনিসপত্র শিখে আমাদের কি হবে, ফালতু ফালতু শিখছি। একদম না। যখন আমরা রাইটিংস এর ডিপে যাব তখন বুঝতে পারবে যে এদের গুরুত্ব কতটা, কোথায় আমরা জিরান ব্যবহার করছি আর কোথায় আমরা ভার্বাল নাউন ব্যবহার করছি। এটা আমরা সজাগ বা জ্ঞান অ্যাওয়্যার হয়ে যাব আর কি এই বিষয়টা সম্পর্কে। ওকে, নাও দুটো বক্তব্য ক্লিয়ার হয়েছে। জিরান ক্যান অ্যাক্ট অ্যাজ আ নন মেইন ভার্ব
আর নন মেইন ভার্ব হিসেবে অ্যাক্ট করলে কি হয় সেটা তো আমি তোমাদেরকে বলেছি, যে একটা ট্রানজিটিভ ভার্ব হলে ভার্বাল টেন্ডেন্সি নেওয়ার সুযোগ থাকে, আবার যদি এটা ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে একটা অ্যাডভার্বিয়ালস নেওয়ার সুযোগ থাকে। বুঝতে পারছো তো? ওই যে গো দেয়ার লিখলাম, অ্যাডভার্বিয়ালস নিল, টু ইট লিখলাম, ম্যাঙ্গো নিল, হ্যাঁ ঠিক। ওকে, নাও তাহলে gerund can act as a non-main verb and can never be modified by an adjective, আর এটা ভার্বাল নাউনটা derived from a verb but having no verbal tendency and can be modified by an adjective। এবার এক্সাম্পল শোনো, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো রিডিং ভার্বের সাথে দেখো আইএনজি যোগ করেছি। এই রিডিংকে একবার আমি জিরান্ড হিসেবে ইউজ করছি, একবার ভার্বাল নাউন হিসেবে ইউজ করছি, বাকিটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এক্সাম্পলের মধ্যে আমি লিখছি জিরান্ডের মধ্যে এক্সাম্পল লিখছি, এটা এখানে লিখছি, মানে দম লেগে যাচ্ছে, বুঝতে পারছো? এক কথা বলা কাজটা খুব কষ্টের, জানো তো, কন্টিনিউয়াস হ্যাঁ কথা স্যার। বলা। আজকে এই পর্যন্ত থাকুক জল খেয়ে নিন স্যার। এক মিনিট দাঁড়াও, এটাকে একটু কমপ্লিট স্যার করি। আপনি একটু আস্তে আস্তে বলুন, অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ ঠিক ঠিক, এটাকে একটু কমপ্লিট করি আমরা। চলো জিরান্ডের রুট ভার্ব প্লাস আইএনজি এক্সাম, ধুর একটা এক্সাম্পল মনে করেছিলাম ভুলে গেলাম কি, ও আচ্ছা না রিডিং দিয়েই তো করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রিডিং I দিয়ে, love to read book daily, reading book He love daily. he হ্যাঁ loves reading. ঠিক ঠিক ঠিক, রিডিং দিয়েই করব। আচ্ছা ওকে চলো, দেখো আমি বললাম কি যে আচ্ছা জিরানকে কি কোনো অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করা যাবে? জিরানকে না স্যার। কোনো অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই, আচ্ছা এই জিরান্ডের মধ্যে কি ভার্বাল টেন্ডেন্সি থাকবে কি না থাকবে না? হ্যাঁ স্যার, এটা ভার্বাল টেন্ডেন্সি থাকবে। ভেরি গুড। আচ্ছা আমি বলতে পারি না যে আই লাভ রাম, আমি রামকে ভালোবাসি? ক্যান আই সে ইট অর নট? তো লাভ Yes, sir. এর পরে যদি কেউ বসে তাহলে সে বাই ডিফল্ট নাউন হয়ে যাবে না, কারণ অবজেক্টের প্লেস। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাই বললাম যে আই লাভ রিডিং, কারো কোনো আপত্তি আছে? এবার আমি প্রশ্ন করি আই লাভ হোয়াট, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আমরা অবজেক্ট পাই। আমি কি ভালোবাসি? আমি পড়তে ভালোবাসি। আচ্ছা এখানে যদি ফুল স্টপ দিয়ে দিই এটাকে কি সেন্টেন্স বলা যাবে? কারণ সেন্স কমপ্লিট না হচ্ছে না যে আমি না পড়তে স্যার। ভালোবাসি, না স্যার, তখন না। তো জেনারেলি কি প্রশ্ন পড়তে জিজ্ঞেস হবে কি ভালোবাসি? পড়তে ভালোবাসো ভাই বলো। তাই বললাম যে আই লাভ রিডিং গীতা, আই লাভ রিডিং গীতা, আমি গীতা পড়তে ভালোবাসি। সেন্সটাকে আরো কমপ্লিট করার জন্য ডেইলি বলে দিলাম, ফুল স্টপ দিয়ে দিলাম। এবার আমায় বলো তো দেখি রিডিং কার অবজেক্ট? এই যে লাভ ভার্ব ছিল তার অবজেক্ট, তাই না? এর অবজেক্ট হিসেবে বসছে, হ্যাঁ আর স্যার। যেহেতু হ্যাঁ অবজেক্টের স্যার। প্লেসে বসছে তাই এটি নাউন। এবার বলো দেখি গীতা কি এই লাভের অবজেক্ট না রিডিং এর অবজেক্ট? আই রিডিং লাভ এর রিডিং অবজেক্ট। হোয়াট? আই লাভ রিডিং রিডিং এর। হোয়াট? দ্য আনসার ইজ গীতা। তাহলে রিডিং এর অবজেক্ট হচ্ছে এটি। তাহলে আমায় বলো ভাই এইখানে রিডিং এর মধ্যে ভার্বাল টেন্ডেন্সি আছে কিনা নেই? তাহলে জিরান আচ্ছা স্যার। একটা নন মেইন ভার্ব হিসেবে যে কাজ করে এটুকুন ক্লিয়ার হয়ে গেল, কারণ অবজেক্ট নিচ্ছে যে। হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা যদি আমি বলতাম আই লাভ গুড রিডিং গীতা ডেইলি, মানে দাঁড়াতো কোনো, মানে এইখানেই না রিডিংকে কি কোনো অ্যাডজেক্টিভ দিয়ে ডেসক্রাইব করতে পারবো, মডিফাই করতে পারবো? না স্যার, না না স্যার। কোনোদিনই সম্ভব হবে না। কিন্তু আরো একটা এক্সাম্পল দেখ, আমি বললাম যে আ রিডিং আ রিডিং আ রিডিং ইজ দ্য আ রিডিং ইজ দ্য কোয়ালিটি কোয়ালিটি অফ আ গুড রাইটার, অফ আ গুড রাইটার। এখান থেকে তোমরা কি বুঝতে পারলে যে আ রিডিং ইজ দ্য কোয়ালিটি অফ আ গুড রাইটার। একজন গুড রাইটারের একটা গুণ হচ্ছে পড়া, তাই তো? আর্টিকেল বসিয়ে দিয়েছো এখানে, আমরা দ্য বলতে পারতাম, দ্য রিডিং ইজ দ্য কোয়ালিটি অফ আ গুড রাইটার বলতে পারতাম।
তাহলে আর্টিকেল তো এক ধরনের অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ভেরি গুড। তাহলে আর্টিকেলটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে রিডিংকে ডেসক্রাইব করছে আর্টিকেলটি, না অন্য কাউকে করছে? রিডিং কে ডিসক্রাইব রিডিংকে ডেসক্রাইব করছে। রিডিংকেই করছে, এটাকে হ্যাঁ। আরো ভালো বোঝানোর জন্য আরো একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম সরাসরি। আ গুড রিডিং ইজ দ্য কোয়ালিটি অফ আ গুড রাইটার। ওকে, তাহলে এখানে গুড কথাটি কাকে ডেসক্রাইব করছে? রিডিংকে ডেসক্রাইব করছে। আচ্ছা, আ গুড রিডিং অফ গীতা ইজ দ্য কোয়ালিটি অফ আ গুড রাইটার, এরকম বললে মানে দাঁড়াতো কিছু? বা আ গুড রিডিং অফ বুক ইজ দ্য কোয়ালিটি অফ গুড রাইটার, সেন্সটা ক্লিয়ার হতো? না স্যার। তো হচ্ছে তো নাকি? আরো এক ভালো করে ভাবো যে আ গুড রিডিং অফ হ্যাঁ হতো তো স্যার। এক মিনিট শুনো, হ্যাঁ হবে। আ গুড রিডিং বুক নাকি আ গুড রিডিং অফ বুক? স্যার অফ বুক হতো। অফ বুক হবে। হ্যাঁ, সো এ অফ গুড বুক হলে রিডিং অফ সেটা বুক হবে অবজেক্ট কি স্যার। করে হলো? অফ বুক হলে স্যার সেটা অফ কি বুক, করে অবজেক্ট হলো? না স্যার, ওটা এ গুড রিডিং স্যার বুক হবে অবজেক্ট স্যার। তো লাগবে না স্যার, কারণ এখানে তো নাউন এটা। হ্যাঁ, না না, দেখো আরেকবার শুনো। রিড আ বুক, রিড অফ আ বুক, এই দুটো কি সেম? না সেম নয়। না স্যার। মনে রাখবে ট্রানজিটিভ ভার্ব আর অবজেক্টের মধ্যে কোনো প্রেপোজিশনের ব্যবহার হয় না। কি বললাম বলো তো সবাই মিলে একবার? ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্টের ট্রানজিটিভ মধ্যে ভার্ব কোনো আর প্রিপোজিশনের অবজেক্টের ব্যবহার মধ্যে হয় কোনো না। প্রিপোজিশন ইউজ হয় না। এবার তোমরা বলবা কি তাহলে? ও দাদা একটু আগে যে টু ডু বললে, হ্যাঁ ইনফিনিটিভ বললে যে, কিন্তু ইনফিনিটিভটার ওটা তো আর প্রেপোজিশন নয় ভাই আমার। টু সে প্লাস ওটা বিয়ার রুট ইনফিনিটিভ ভার্ব, হিসেবে দিতে হবে। হ্যাঁ টু প্লাস রুট ভার্ব, এটা ইনফিনিটিভ। এখানে টুটা আলাদা করে প্রেপোজিশন নয়। এই পুরো স্যার এই জিনিসটা পার্থক্য না একটু হচ্ছে, ক্লিয়ার হলো না। আরো ক্লিয়ার করছি। দেখো আমি বললাম কি যে একটা ট্রানজিটিভ ভার্ব বসিয়েছ, ইমিডিয়েট আফটার আ ট্রানজিটিভ ভার্ব অবজেক্টকে বসতে হবে, এর মাঝখানে কোনো প্রকার প্রেপোজিশন বসানো চলবে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা মাথায় রেখো। এবার এক মিনিট শোনো, এবার একটা কথা আছে। কি কথা? কিছু কিছু ভার্বস আছে যাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের সেন্স আছে। কি বললাম বুঝতে পারছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বা যেটাকে আমরা ফিক্সড প্রেপোজিশন বলি, সেটা বাদ দিয়ে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের মধ্যে কোনো প্রেপোজিশন আসবে না। যেমন আই ইট রাইস, এই ইট আর রাইসের মধ্যে কোনো প্রেপোজিশন ব্যবহার করা যাবে না স্যার, না স্যার। না। ভেরি গুড। যখনই প্রেপোজিশন বসাবা তখন অন্য সেন্সে চলে যাবে। বুঝতে পারছো? এবার হ্যাঁ স্যার। অ্যাপ্রোপ্রিয়েট স্যার। প্রেপোজিশন বা ফিক্সড পজিশন সিচুয়েশন থাকলে কি হয়? যেমন লিসেন টু মি নাকি লিসেন মি? লিসেন টু মি। লিসেন টু মি। লিসেন টু মি। মনে রাখবে এই টুটা লিসেন এর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, বাকি অবজেক্টের জন্য এই প্রেপোজিশনটা ব্যবহার করা হচ্ছে না। লিসেনের জন্য টু আসছে, মি এর জন্য নয়। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে ফিক্সড প্রিপজিশন, তাই তো? হ্যাঁ, ফিক্সড প্রেপোজিশন, অর্থাৎ লিসেনের পরে টু লিখতে হবে, তবে গিয়েই সেটা একটা অবজেক্টকে ক্যারি করবে, আদারওয়াইজ নয়। এবার এইখানে মানে করো, তাই তো? হ্যাঁ এবার এখানে মানে করো আ গুড রিডিং বুক ইজ দ্য কোয়ালিটি অফ আ গুড রাইটার, নাকি এখানে বুকের আগে একটা অফ আনতে হবে যে আ গুড রিডিং অফ বুক ইজ দ্য কোয়ালিটি অফ আ গুড রাইটার? বলো, আ গুড রিডিং অফ বুক বলতে হবে না? অফ হবে। তাহলে যখনই রিডিং আর বুকের মাঝখানে অফ আসবে তখন কি সেটা রিডিং এর অবজেক্ট হবে বুকটি? না না। না স্যার। তাহলে এই রিডিং এর পরে তুমি কোনো প্রকার অবজেক্ট ইনসার্ট করতে পারছো না, সেই কথাটাই এখানে লেখা হয়েছে কিনা একবার দেখো তো।
derived from a verb but having no verbal tendency. Yes or no? স্যার এখানে বলছিলাম এখানে তো অফ বুকই তো হবে, এতক্ষণ মানে ধরে রিডিং কি আ গুড বলছিলাম রিডিং ভাই? অফ বুকই তো হবে। হ্যাঁ, তো সেটাই তো বলছি। তো অফ ও বুক আচ্ছা, আমি তখন ওটা বললাম, আপনি বললেন না যে এটা হবে না, আমি ওই ভেবেছি তো, মানে হয়তো অনেকজন বলছিল, গুলিয়ে গেছে যাক ব্যাপারটা। হ্যাঁ, অফ বুক বললে তো সে তো অবজেক্ট হচ্ছে না ভাই। এবার মনে করো যে আমি বই পড়ি না, আমি ভালো জার্নাল পড়ি, আমি নিউজ পেপার পড়ি, তাহলে সেই ক্ষেত্রে কি একজন রাইটারের কোয়ালিটি আসে না? হতেই পারে, পারে কি না পারে না? মানুষ যে বই পড়েই সব নলেজ গ্যাদার করবে তা তো নয়। জার্নাল হতে পারে, কোনো নিউজ পেপার হতে পারে, কোনো আর্টিকেলস হতে পারে, কোনো এসে হতে পারে, পারে তো ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা একটা জেনারেল সেন্টেন্স। হ্যাঁ, যেটা দেখো কোর কনসেপ্টটাকে একবার ভালো করে বুঝে নাও যে ভার্বাল নাউন ভার্ব থেকে সৃষ্টি হলেও তার মধ্যে কোনো প্রকার ভার্বাল টেন্ডেন্সি থাকবে না। ভার্বাল টেন্ডেন্সি বলতে কি বোঝায়? একটা অবজেক্ট গ্রহণ করা বা তার কোনো একটা কমপ্লিমেন্ট গ্রহণ করা। তাহলে যখনই আমরা সেটা করব না তখনই আমি মনে করতে হবে এটা ভার্বাল নাউন হিসেবে ব্যবহার করেছি। আর যখন দেখব যে এটি নাউনের কাজ করছে, আবার অবজেক্ট নেওয়ার টেন্ডেন্সি আছে বা কোনো অ্যাডভার্বিয়ালস নেওয়ার টেন্ডেন্সি আছে, তখন সেটা জেরান্ড হবে, আদারওয়াইজ ইট উইল বি ভার্বাল নাউন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার বলছি স্যার একটা হ্যাঁ জিনিস স্যার জিজ্ঞেস করার ছিল একটা বিষয়। হ্যাঁ বলো। ওই যে সেন্টেন্সটা এদিকে লেখা আছে না স্যার, আই লাভ রিডিং গিটার ডেলি। হ্যাঁ, আচ্ছা স্যার, এই গিটারের এটার এই জিটা কি স্যার ক্যাপিটাল লেটারে হবে না স্মল লেটারে লেখা যায়? দেখো, ঠিক বলেছো। যদি আমরা গীতাটাকে আমাদের রিলিজিয়াস যেহেতু টেক্সট, সেহেতু গীতাটাকে ক্যাপিটালে লেখা, কিন্তু আধুনিক ইউজে এটাকে স্মলেও লেখা যেতে পারে। ওকে? ওকে স্যার। আর কারো রিলিজিয়াস সেন্টিমেন্ট হার্ট হলে এটাকে আমি বড় করে দিচ্ছি, GITA। ওকে? যদিও গীতাকে দেখো প্রপার নাউনকে স্মলে লেখা উচিত নয়, তো ঠিক আছে, দাঁড়িতে হবে না তার আগে হ্যাঁ বড় করে দিলাম না, ঠিক আছে, যাক, সমস্যা সমাধান। স্যার বলছি যে একটা কথা বলবো। বলো। স্যার বলছি ওই বিয়ার ইনফিনিটিভের একটু ব্যাপারটা একটু বলবেন? আচ্ছা, বেয়ার ইনফিনিটিভ মানে বেয়ার মানে খালি, আর ইনফিনিটিভ মানে উইদাউট টু। ওকে? বেয়ার ইনফিনিটিভ মিন্স উইদাউট টু, ইনফিনিটিভ উইদাউট টু। ওকে? আর টু ছাড়া ইনফিনিটিভ। যেমন কোথায় বসে সেটা? যে কোনো ধরনের পারসেপশন ভার্বের ক্ষেত্রে বসে। কেমন? আই স হিম টু কাম, আই স হিম কাম। কোন বাক্যটি সঠিক? স্যার উপরেরটা উপরেরটা। ওপরেরটা ভুল। নিচেরটা I saw নিচেরটা him come. I saw him come. আই স saw হিম him কাম। to come এটা ঠিক নয়, I saw him come এটা ঠিক আছে। ওকে? কেন? মনে রাখবে পারসেপশন, মাইক অফ করো। পারসেপশন ভার্বের ইমিডিয়েট আফটার ইনফিনিটিভ বসে না, বেয়ার ইনফিনিটিভ বসানো যেতে পারে, সেখানে এটা বেয়ার ইনফিনিটিভ বসানো আছে। বুঝেছো? মানে বেয়ার ইনফিনিটিভ মিন্স ইনফিনিটিভ উইদাউট টু, টু ছাড়া ইনফিনিটিভ আর কি। ক্লিয়ার? স্যার আপনি ওই রিডিং এ আমি অনেক জায়গায় দেখলাম হেল্পের পর যেমন ইট হেল্প টু ডেভেলপ না লিখে শুধু ডেভেলপ লিখেছেন। অবশ্যই এটাও কি হেল্পের পরেও আমরা, হ্যাঁ হেল্পের পরেও দেখো, শোনো, হেল্পকে যখন আমরা মোডালস হিসাবে ব্যবহার করছি, ঠিক আছে, মানে একটা প্রশ্ন করলে হাজারো সিচুয়েশন বেরিয়ে আসে, ধীরে ধীরে এগুলো আলোচনা হবে। হেল্পকে যখন আমরা মডালস হিসাবে ব্যবহার করি না, তখন ওটার পাশে মোডালস মানে আমি তোমাদের বলেছিলাম না যে মোডালস এর পরে ইনফিনিটিভ বসে না, বেয়ার ইনফিনিটিভ বসে, মানে ইনফিনিটিভ উইদাউট টু বসে। বলেছিলাম মোডালস পড়ানোর সময় মোডালস এর পরে সবসময় রুট ফর্ম অফ ভার্ব বসে। হ্যাঁ, অর্থাৎ কি? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা বলেছিলেন। হ্যাঁ, অর্থাৎ কি ইনফিনিটিভ ফর্মে টুটা বসানো চলবে না। যেমন বলো তো দেখি, লেট আস টু গো না লেট আস গো? লেট আস গো। লেট আস গো। তো লেট এর পরেও ইমিডিয়েট আফটার লেট এর পরেও কিন্তু বেয়ার ইনফিনিটিভ বসে, পুরো ইনফিনিটিভ বসে না। ঠিক?
আই ক্যান টু ডু দ্য ওয়ার্ক নাকি আই ক্যান ডু দ্য ওয়ার্ক? I can I do can. work. ভেরি গুড। মনে রাখবে ইনফিনিটিভ মানেই বাংলা বাক্যের সঙ্গে বাংলা ক্রিয়াপদের সঙ্গে তয়কারে তে যুক্ত হওয়া। করতে, যেতে, খেতে, ঘুরতে, শুতে, লিখতে, পড়তে, অর্থাৎ বাংলা ক্রিয়াপদের সঙ্গে তয়কারে তে যুক্ত হলেই সেটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, আচ্ছা। স্যার অনেক সময় তো এরকম বলে যে মানে প্যাসিভে যদি লেট দিয়ে ইউজ করে, লেট দ্য ওয়ার্ক টু বি ডান, এরকম তো হ্যাঁ, বলে। অবশ্যই। দেখো প্যাসিভে কখনোই কোনো কিছুকে লুকায়িত রাখা যায় না। ভালো ভালো প্রশ্ন করছো তো তোমরা আজকে। প্যাসিভে কোনো কিছু লুকায়িত রাখা যায় না। দেখবে একটা এক্সাম্পল, আমি বললাম যে হি গেভ মি আ বুক, এটাকে ভয়েস চেঞ্জ করো তো। এই সরি, হি গেভ মি আ বয়, না বয় দেয়নি, বুক দিয়েছে। হি গেভ মি A book was given by him. এটাকে ট্রান্সলেট করো। স্যার সরি কি প্যাসিভ করব? প্যাসিভ ভয়েস করো এটাকে। A book was given by him. A book was given to me by him. A book was Given to given me by him. me by him। এই বাক্যটার সাথে কজন যেতে চাও, মানে এইটার প্যাসিভ যে এটা সঠিক হয়েছে, এটা কজন বলতে চাও? So given to হবে? আরে ভাই, যেটা প্রশ্ন করেছি সেটা উত্তর দাও না। না, এটা ভুল আছে, হবে না। এটা হবে না। তার মানে বুঝতে পারছো যে এখানে টু লাগবে। তাহলে অ্যাক্টিভে কি টু ছিল? না। না স্যার। প্যাসিভে আসলো তো। নিয়ম আছে, প্যাসিভে কোনো হ্যাঁ স্যার। কিছুকে আন্ডারস্টুড রাখা যায় না, প্যাসিভে পুরোটা লিখে দিতে হয়। ওকে, স্যার তাহলে এটার মানেটা কি দাঁড়ালো? আমাকে তার দ্বারা আমাকে একটা বই দেওয়া হয়েছিল, সে আমায় একটি বই দিয়েছিল, তার দ্বারা আমাকে একটা বই দেওয়া হয়েছিল, এটা মানে দাঁড়ালো। খেয়াল করবা এখানে দুটো অবজেক্ট আছে, এটা একটা, এটা একটা। এবার কথা হচ্ছে, বলো তো দেখি, এই দুটো অবজেক্টের মধ্যে একটা আছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা আছে ইনডাইরেক্ট অবজেক্ট। মাই কোয়েশ্চেন ইজ, কোনটা ডাইরেক্ট অবজেক্ট কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট? স্যার এ বুকটা ইনডাইরেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। মিটা ডাইরেক্ট। এ বুকটা ডাইরেক্ট অবজেক্ট। দেখো, তাহলে এইখানে আমাদের দুই ধরনের একটা ব্যাপার চলে আসলো। উত্তর ভালো করে শুনে নাও। অবজেক্টকে যখন আমরা ক্লাসিফাই করি, অবজেক্টকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, আরেকটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। এখন প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দাদা চিনব কি করে? আমি একটু জল খেয়ে নিই, দাঁড়াও, গলাটা সুরসুর করেই যাচ্ছে। ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট চিনব কি করে দাদা? দেখো, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? যখন তুমি ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করবে, যে অ্যান্সার পাবে সেই অ্যান্সারটাই হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ওকে, আর যখন ভার্বকে তুমি টু হোয়াট বা টু হুম আর ফর হোয়াট বা ফর হুম এটা দিয়ে যখন প্রশ্ন করে যে উত্তর পাবে, সেটা হচ্ছে এর অ্যান্সার হিসেবে যেটা পাবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার হয়েছে কিনা বলো একবার? হি গেভ মি আ বুক। হি গেভ মি হোয়াট? হি গেভ মি হোয়াট? A book. আ বুক। তাহলে এই বুকটা কিসের উত্তর দিচ্ছে? অনলি Direct. হোয়াটের, ইয়েস অর নো? অনলি হোয়াট বা হ্যাঁ স্যার। হুমের উত্তর দিচ্ছে হ্যাঁ। না, তার মানে এটা ডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? হি গেভ আ বুক টু হুম? হি Me. গেভ আ বুক টু হুম? মি হবে। মি। Me. সো মি কার উত্তর দিচ্ছে? টু টু হুম। হুম। সো এটা কি দাঁড়ালো তাহলে?
আয়ু ইনডাইরেক্ট এটা স্যার ইনডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? তো হ্যাঁ স্যার। যেহেতু আমরা ভয়েস চেঞ্জ করার সময় আমি বলেছিলাম যে ভয়েস চেঞ্জ কেন করি, মনে আছে? কেন করি ভয়েস চেঞ্জ? যদি কখনো অবজেক্টটাকে অবজেক্ট গুরুত্ব ওই দেওয়ার জন্য। অবজেক্টকে গুরুত্ব দেওয়ার ভেরি জন্য। গুড, অবজেক্টকে গুরুত্ব দেওয়ার জন্য। ভয়েস চেঞ্জ করার একমাত্র লক্ষ্য হচ্ছে অবজেক্টকে গুরুত্ব দেওয়ার জন্য, ঠিক আছে? না হলে ভাবো যে বলা হয় না রাইস ইজ সোল্ড চিপ, অর্থাৎ চাল সস্তায় বিকোচ্ছে, এই কথাটা বলি না আমরা? ওই যে চাল সস্তায় বিকোচ্ছে, চালের গুরুত্ব এখানে, হ্যাঁ কে স্যার। বিক্রি করছে সস্তায় সেটা গুরুত্বপূর্ণ নয়, বা কোন দেশে বিক্রি হচ্ছে সস্তায় সেটা গুরুত্বপূর্ণ নয়। রাইস ইজ সোল্ড চিপ, রাইসটার গুরুত্ব আছে। সো এটা হলো ব্যাপার, ওকে ছেড়ে দাও। তাহলে আজকের ক্লাসে আমরা ইনফিনিটিভ, জেরান্ড আর ভার্বাল নাউন সম্পর্কে একটা নলেজ পেলাম, ঠিক? এবার আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের বাড়ির কাজটা বলবো, হ্যাঁ? একটু কাজ করো, আমাদের যে ফ্রেজের ক্লাস চলছিল না, ফ্রেজের এক্সাম্পল করছিলাম, ওই জায়গাটাতে যাবে আজকে? হ্যাঁ স্যার। না, ওই জায়গাটাতে আজকে যাওয়ার দরকার নেই। আজকে আমি তোমাদের এই হোমওয়ার্কটাকে একবার লিখে দিই, হ্যাঁ? এসআইআর এর বাংলা বলে দিয়েছিলাম, ইংরেজি করতে হবে তো? ঠিক, করেছি স্যার। করেছি স্যার। বেশ বেশ, ভেরি গুড। এবার আমি তোমাদেরকে ইংরেজিটা বলে দিচ্ছি, তোমরা একবার সবাই স্যার একটু ফ্রেজ মিলিয়ে দেখবে। কয়েকটা বাকি আছে। কি বাকি আছে? হুম? অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাবসলিউট ফ্রেজ এগুলো না বাকি না, আছে। হ্যাঁ অনেক ফ্রেজ তো মোটায় 3টে না 4টে হয়েছে, বাকি সবকটাই বাকি আছে, হ্যাঁ? ওইটা আমি নেক্সট ক্লাসে করব, ওকে? আজকে যেহেতু 10টা 17 বেজে গেছে, ওই জন্য এই গতদিন যে এসআইআরটা লেখালাম বাংলায়, ওইটাকে ইংরেজিতে লিখে দিচ্ছি। তোমরা নিজেরা চেষ্টা করবে যে ট্রান্সলেশন তোমরা করেছিলে সেটা কতদূর কি ঠিক হলো, ওকে? ওকে স্যার। বেশ, তোমরা লেখো তাহলে। খাতার উপরে হেডিং দাও, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস ইন 12 স্টেটস ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আন্ডার ব্র্যাকেট SIR of electoral rolls in 12 states including West Bengal. লিখেছো? স্যার আরেকবার প্রথম থেকে। তোমাদের যে ডিমান্ডটা করলে কি যেন রিপোর্টগুলো দিতে, তোমরা যেটা একবার কেউ একজন আমাকে পার্সোনালি ওই তোমাদের যে দাবিটা ছিল যে ফরম্যাট দিয়ে দিতে, ফরম্যাট বলে কিছু হয় না হ্যাঁ ভাই, স্যার, অ্যাকচুয়ালি রিপোর্টের ড্রাফটিং। ড্রাফটিং, রিপোর্ট তো ড্রাফটই করতে হয় তো। ও ভালো কথা, ড্রাফটিং আ রিপোর্ট অ্যান্ড রাইটিং আ রিপোর্ট দুটোর মধ্যে তফাৎ কি? ড্রাফটিং আ রিপোর্ট, রাইটিং আ রিপোর্টের মধ্যে তফাৎ কি? ড্রাফটিং মানে স্যার ওই ফরম্যাটটা, মানে রিপোর্টের যে ফরম্যাটটা ওইটাকে ওকে, বলা হয় ভালো কি? করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মনে করো তুমি একজন সাংবাদিক, তুমি কোনো একটা নিউজ পেপারে জব করো, ওকে? তোমার এলাকায় কিছু একটা ঘটনা ঘটেছে, তুমি স্টাফ রিপোর্টার, তুমি একটা রিপোর্ট করলে। মনে রাখবে তুমি রিপোর্টটাকে ড্রাফট করছো শুধু, অর্থাৎ তোমার ওই ঘটনায় যা যা ঘটেছে সেটা তুমি লিখে পাঠিয়ে দিয়েছো তোমার অফিসে। তোমার যিনি এডিটর আছেন তিনি তোমার রিপোর্টটা পড়লেন, পড়ে সেটাকে পাঠিয়ে দিলেন প্রুফ রিডারের কাছে। প্রুফ রিডার সেটাকে ভুল যা কিছু আছে সংশোধন করে দিল, তারপর নিউজ পেপারে যে লিখছে সে রাইট করে দিল, লিখে দিল। তার মানে একজন সাংবাদিক রিপোর্টটা লেখে না ড্রাফট করে? ড্রাফট করে। দ্যাটস অল, ড্রাফট করে। ভেরি গুড। অর্থাৎ একজন সাংবাদিক তার রিপোর্টটাকে তিনি ড্রাফট করেন, অর্থাৎ ড্রাফট মানে কি? খসড়া। ড্রাফটের বাংলা কি? খসড়া না? খসড়া করেন, হ্যাঁ। সেই খসড়াটাকে সংশোধন করে
যখন ছাপানো হয় তখন সেটাকে বলা হয় রিপোর্ট, রিটেন রিপোর্ট। ওকে না? স্যার সংবিধানের সময় যখন হয়েছিল। ঠিক ঠিক, সংবিধানে যেমনটা হয়েছিল, যখন প্রথম লেখা হচ্ছে দ্যাট ইজ ড্রাফট, সেটাকে প্রুফ রিডিং করা, বানান ঠিক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, এগুলো দেখে খবরের কাগজ যখন ছাপা হয় তখন সেটা একটা রিপোর্ট, মানে ডকুমেন্টেড বা রিটেন রিপোর্ট। ওকে, ভেরি গুড। তাহলে সাংবাদিকেরা ড্রাফট করেন রিপোর্ট। ঠিক আছে। সো ওইটাই তোমাদের যেটা বলেছো বক্তব্য আজকে ক্লাসের শুরুতে, ওইটা একবার আমাকে পার্সোনালি লেখো। হ্যাঁ, আমি চেষ্টা করছি আজকে রাতের মধ্যে বা নেক্সট ক্লাসে আমি ওইটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে, বা কিছু লিখে দেব। ঠিক আছে। আর যে বিষয়গুলো বলেছিলে, কি কি বলেছিলে? স্যার ওই ফ্লাড, হ্যাঁ হ্যাঁ, আর্থকোয়েক ঠিক ওইসব। ঠিক ঠিক, এই টপিকগুলোকে একবার একটু মেনশন করে দিও। হ্যাঁ, আচ্ছা চলো। স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার বললাম জিরান্ড আর ভার্বাল নাউন আজকে ক্লিয়ার হলো, কিন্তু ম্যাক্সিমাম টিচারই তো ওই জিরান্ড মানে ভার্বাল নাউন, মানে এটা বলাটা ঠিক হলো কিনা জানি না, কিন্তু এটাই তো বলা। না, এটা একদমই ভুল, একদমই ভুল। জিরান্ড আর ভার্বাল নাউন কোনোদিন এক হতে পারে না। ওকে, জিরান্ডের মধ্যে ভার্বাল টেন্ডেন্সি থাকে, বাট ভার্বাল নাউনের মধ্যে কখনোই কোনো ভার্বাল টেন্ডেন্সি থাকে না। ওকে, এবার আজকে কথা হলো, পরিষ্কার হলো বিষয়টা, হ্যাঁ ঠিক কিন্তু ঠিক, এটাই করে আসছিলাম হ্যাঁ আর সবাই তাই করিয়েছিল। সেটাই। কিন্তু ওই জন্য দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস শোনো, আমি কোন একটা অ্যাকশনকে নাউন করছি আর কোন একটা অ্যাকশনকেই আমি নাম হিসাবে বলছি। খুব ভালো করে খেয়াল করবে আমি কি বলতে চাইছি। সুইমিং, হ্যাঁ, সুইমিংটা হলো একটা অ্যাকশন। হ্যাঁ, সুইমিং যখন আমি বলছি যে সুইমিং ইজ গুড ফর হেলথ, তোমরা জানি না এই সূক্ষ্ম তফাৎটা বুঝবে কিনা। সুইমিং ইজ গুড ফর হেলথ, স্যার এটা ভার্বাল নাউন। সুইমিং ইজ মাই favorite, swimming is my favorite topic। এই দুটো সেন্টেন্স দেখে তোমরা কি আইডেন্টিফাই করতে পারো যে কোনটা ভার্বাল নাউন আর কোনটা জিরান্ড? পরেরটা জিরান্ড। দেখো এই বাক্যে এটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে ভার্বাল নাউন আর উপরেরটা হচ্ছে জিরান্ড। এখন কথা হলো কেন, কি হলো দাদা, কি কি বোঝালে তুমি এত? খেয়াল করবা, এখন যে কথাটা বলতে চলেছি ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। যখন একটা অ্যাকশনকে, একটা অ্যাকশন, সেটাকে আমি নাউনের জায়গায় বসিয়ে দিয়েছি, মানে সাবজেক্টের প্লেসে বসিয়ে দিয়েছি। আচ্ছা, সুইমিং ইজ গুড ফর হেলথ, মিনিং ইজ সুইমিং ইজ অ্যান অ্যাকশন, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হেন্স ইট ইজ জিরান্ড। অর্থাৎ কোন একটা অ্যাকশন সাবজেক্টের প্লেসে বসেছে, জিরান্ড। ঠিক আছে, এবার সুইমিং ইজ মাই ফেভারিট টপিক, এখানে সুইমিংটা একটা ইস্যু, সুইমিং একটা মানে টপিক, অর্থাৎ একটা অ্যাকশন। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে কোনো কাজ করার সেন্স নেই, বুঝতে পারছো? মানে জিনিস দুটো খুব গায়ে গায়ে লাগানো, কিন্তু একবার ভালো করে বোঝো। এখানে সুইমিংটা হচ্ছে সাঁতার কাটা, মানে একটা ফিজিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে, বাট এখানে সুইমিংটা এমন একটা ইস্যু যেটা আমার খুব পছন্দ হয়, বুঝতে পারছো তো? লিভ হ্যাঁ ইট। স্যার, উপরেরটা মানে কাজ এতটা, বোঝাচ্ছে আর নিচেরটা এমনি। অর্থাৎ একটা হলো কাজ আর একটা হলো কাজকেই নাউন বানিয়ে ফেলেছি, বুঝলে? মানে ওয়ান ইজ অ্যাকশন and another one is action as a name or as a noun। ওকে, এটা না বুঝলেও কোনো ক্ষতি হ্যাঁ নেই, স্যার। এই পরীক্ষাতে কোনোদিন ওইভাবে জিজ্ঞেস করবে না। হ্যাঁ, কিন্তু সেন্সটা আমাদের থাকা চাই। না স্যার, জিরান্ড প্রথমে হলে, বললাম বলতে এই অ্যাডজেক্টিভটা দেখে, গুড তো মানে নাউনেরই অ্যাডজেক্টিভ ব্যাপার, ওইভাবে প্রথম বললাম যে সুইমিংটা এ হবে। হ্যাঁ, তো দেখো জেরান্ড হলে ভার্বাল টেন্ডেন্সি থাকবে, ভার্বাল নাউনের মধ্যে ভার্বাল টেন্ডেন্সি থাকবে না। ঠিক, আচ্ছা, তোমাদের একটা কি জন্য বললাম আজকে পড়াবো,
মানে স্যার নেক্সট ওই ক্লাসে ট্রান্সলেশনটা মোডালস ও নেক্সট মোডালস ক্লাসে তোমরা কিন্তু এটা একটু খাতায় লিখে রাখো, নাহলে তোমরা ভুলে গেলে আর কিন্তু করানো হবে না, কারণ আমার আবার মনে নাও পড়তে পারে, তাই না? স্যার পার্টিসিপেলও বলেছিলেন এই মানে বলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে পার্টিসিপলটাও নেক্সট ক্লাসে একবার মনে করে দিও, আমিও লিখে রাখি, নাহলে আমিও ভুলে যাব। পার্টিসিপল, আচ্ছা পার্টিসিপল তো প্রিভিয়াস ক্লাসে করিয়েছিলাম না আমি? ও পার্টিসিপলের মাধ্যমে জয়েনিং এর কথা বলছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা হ্যাঁ। পার্টিসিপল জয়েনিং, হ্যাঁ এটা তো পড়বোই, এটাই মেইন। পার্টিসিপল জয়েনিংটাই হচ্ছে, দেখো জয়েনিং অফ সেন্টেন্সটাই হচ্ছে মেইন। প্রেসিস লেখার ক্ষেত্রে হোক, বা রিপোর্ট লেখার ক্ষেত্রে হোক, বা ট্রান্সলেশনের ক্ষেত্রে হোক, জয়েনিংটা জয়েনিংটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ স্যার ওটাই খুব সমস্যা হয়ে যায়। আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ একটু স্যার, আপনি ওই পার্টিসিপেলের এটা বলে দিয়েছিলেন, মানে ব্যবহারটা বলে দিয়েছিলেন কিভাবে ঠিক ঠিক ঠিক, পার্টিসিপেলকে ইউজ করতে হয় না হুম করতে হয়। অনেক সো সময় আফটার ইউজ করেও কিভাবে জয়েন করতে হয় এখানে একটু কনফিউশন আছে। বাহ বাহ, ভেরি গুড। হ্যাঁ, হ্যাভিং সিন দ্য টাইগার, আফটার হ্যাভিং সিন দ্য টাইগার, এরকম ব্যাপার না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা প্রেপোজিশনাল ফ্রেজ আর একটা হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ, এই আর কিচ্ছু না। ঠিক ওকে, আছে মনে করি দেবো। হ্যাঁ ঠিক, মনে করিয়ে দিও নেক্সট ক্লাসে। ঠিক আছে চলো, তবে খাতায় হেডিং লাগিয়ে দিয়েছো? স্যার হেডিংটা একবার বলুন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আন্ডার ব্র্যাকেট SIR of electoral rules in 12 states including West Bengal। যারা ক্লাসে আছো আমি প্রত্যেককে বলছি, আমি একটা সাইকেল করে তোমাদেরকে পড়তে বলেছিলাম, মানে চক্রাকারে একটা পড়াটা হবে। তোমাদের যে নোটটা দেওয়া হয়েছে সেই নোটের মধ্যে 127টি ইংলিশ রিপোর্টস আছে, সেখানে 50টি প্রেসিজ আছে, সেখানে 100টি ট্রান্সলেশন আছে, সেখানে 80টি প্রতিবেদন রচনা আছে। ওকে, বাংলা। এইটাকে আমি বলেছিলাম যে 25 পার ডে পড়ো। এটাকে বলেছিলাম কয়টা করে, 10টা করে নাকি? 5 দিনে হলে তো 10টাই হয়। 10 পার ডে করো। এটাকে 5 দিনের সার্কেল করলে 20 পার ডে করো। হ্যাঁ, আর এইটাকে 5 ষোলো 80, তাই না? তাই তো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে 16টা করে 16 পার ডে করো। তাহলে এটা করলে কি হলো? এটা করলে 5 দিনে তোমাদের নোটটি আবার পুনরায় ঘুরে সামনে চলে আসবে, তাই না? আফটার এভরি 5 ডেজ তোমাদের ওই নোটটি আবার ঘুরে প্রথম পাতায় চলে আসবে না? হ্যাঁ স্যার। কিচ্ছু করার নেই, জাস্ট পড়া, আর কিচ্ছু কাজ নেই। 25টা রিপোর্ট পড়বো আমি। 25টা রিপোর্ট পড়তে আমার সময় লাগবে 5-25-এ 125 মিনিট। মানে একটা রিপোর্ট পড়তে যদি আমার 5 মিনিট সময় লাগে, একটা রিপোর্ট পড়তে 5 মিনিট সময় লাগবে না। জাস্ট পড়ে যাও না, স্যার জাস্ট ওটা পড়ে কি যাও। এমনি রিডিং করবো নাকি হ্যাঁ আমি রিডিং ভালো করে পড়ে যাও, রিডিং পড়ে যাও, রিডিং পড়ে যাও। তোমরা দেখবা রিডিং পড়তে পড়তে যখন টার্মগুলো মুখস্থ হয়ে যাবে না, পরীক্ষার হলে একা একা খাতায় হাত চলবে, কারণ ওই টার্মগুলো তোমরা তো স্যার ওটাকে পড়েছো। পড়ে তো বুঝতে হবে, মানে হ্যাঁ পড়ে হ্যাঁ বুঝবো না একদমই, মানে। পড়ে তো বুঝতে হবে তো। সেই যে 5 দিন পর পর সাইকেল আসছে, এটা করতে গেলে তুমি দেখবা যে মানে টানে সহজ সবকিছুই পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা আমি বললাম 25টা রিপোর্ট একদিনে পড়তে হবে, আচ্ছা 25টা পারলে না 5টা তো পারবে মানে পানে উদ্ধার করে পড়তে। হ্যাঁ স্যার। তাহলে পরীক্ষার যদি আর 25 দিন থাকে তাহলে অন্তত একবার তো কমপ্লিট হবে। হ্যাঁ স্যার। এই জন্য বলছি, কেউ বেশি দিমাগ চালানোর কোনো প্রয়োজন নেই। আমি যেটা বলেছি সেটাই করো, আর সেটাই করতে হবে। হ্যাঁ, যদি ভাবো কিছু একটা করব এবারে পরীক্ষাতে, তাহলে যেটা বলছি ওটাই করতে হবে, এর কোনো অন্য বিকল্প নেই। আর নিজেদের বেশি পাকামো করার দরকার নেই, এটাই আর কি বক্তব্য। চলো, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হেডিং লাগিয়েছো? হ্যাঁ স্যার। হেডিং লাগিয়েছো? ওকে। অফ ইলেকট্রাল রোলস ইন 12 স্টেটস ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা ছাড়ো, এটাকে আমি মুখে আর বলবো না, এটা আমি তোমাদের ইয়েতে হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি, হ্যাঁ গ্রুপের মধ্যে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে এই পর্যন্ত থাক, ভালো থেকো সবাই, গুড নাইট।